নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। উপন্যাসটির নাম আলোর ঠিকানা। আসুন শোনা যাক এই উপন্যাসের প্রথম পর্ব। রাত কত এখন জানি না। হাতঘড়িটা এই মাটির ঘরের কোনো একটা তাকে আর 5টা টুকিটাকি জিনিসের সঙ্গে মিশে আছে। আলাদা করে ওটা আর এখন চোখে পড়ে না। এই চিঠি লেখার সঠিক সময়টা তোমাকে জানাতে পারছি না, কারণ উঠে ঘড়ি দেখে এলেও লাভ হবে না। হতে 2:07 হয়ে আছে। কবে ওটার দম ফুরিয়েছে ঠিক মনে করতে পারছি না, তবে বেশ কিছুদিন হলো বোধ হয়। কোনো এক সকালে 2:07 ওটা বন্ধ হয়েছিল, কি রাত 2:07 তাও জানি না। কতদিন ভেবেছি স্কুলের দেওয়াল ঘড়ি দেখে ঘড়িটা মিলিয়ে নেব, নয়তো দূরের ডাকঘরের ঘড়ি দেখে। কিন্তু সকাল হলে আর কিছু মনে থাকে না। এখানে সময় মিলিয়ে কাজ করে না কেউ। সময় এসে চুপি সারে কাজের সঙ্গে মেলে। সময় এখানে চোখ রাঙিয়ে তাড়া দেয় না, শান্ত আবেদনের মতো আসে যায়। কাজের সঙ্গে খেলা করে, অকাজের সঙ্গেও খেলা করে। তাই কচ্ছিৎ কখনো মনে পড়লেও অন্য ঘড়ি থেকে সময় মিলিয়ে আর নতুন করে দম দিয়ে হাত ঘড়ি সচল করার তাগিদ বোধ করিনি। তবু এই সময়ের অর্থাৎ এই মুহূর্তের একটা সঠিক হদিস তোমাকে দিতে পারি। বুকের তলায় ওই একটাই সময়ের নির্দেশ অষ্টপ্রহর বেজে চলেছে। তার নাম সুসময়। তা বলে মনটা মাটির তাকের ওই দমবন্ধ ঘড়ির মতো থেমে আছে ভেবো না। সে তোমাদের দম দেওয়া ঘড়ির কাঁটার মতোই দিন রাতের প্রতি মুহূর্তের ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। জেগে থাকলে তো বটেই, ঘুমের মধ্যেও। আর গুনগুন গানের মতো কানে শুধু সময়ের একটাই রেশ রিন রিন করে চলেছে, সুসময়ের। কদিন করাত ধরে এই সুসময়ের খবরটা তোমার কাছে পৌঁছে দেবার তাগিদ বোধ করছি। পৌঁছলে কি হবে? তোমার ঠোঁটের কোণে যে বাঁকা হাসির দাগ পড়ছে তাও দেখতে পাচ্ছি। চিঠি পড়তে পড়তে বিরক্ত হয়ে হয়তো ছুঁড়ে ফেলেও দিতে পারো। দিলেও মন বলছে তোমারও বস্তু বৈভবের জোয়ারের তলায় তলায় একটা শুকনো টান ধরেছে। সেটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু অনুভব করছো। তাতেই নিঃস্ব হবার ভয়ে তোমার কাঁপুনি ধরেছে। তাই ভোগের আরো নতুন উত্তেজনা, নতুন নতুন উল্লাস খোঁজার নেশায় মেতেছ। ওই উত্তেজনা, ওই উল্লাসের চেহারাটা আমার থেকে ভালো খেয়ে জানে বলো? এ পথে তো একদিন আমি ঠেলেছি তোমাকে। নিঃস্ব হবার দুর্দিন যদি আসে, তোমাকে ফেরাবার দায় শুধু আমার ছাড়া আর কার? তোমাকে ছেড়ে আসার আগে এই সহজ কথাটাই বোঝাতে চেয়েছিলাম। তুমি বুঝলে না দেখে, বুঝতে চাইলে না দেখে আমার রাগ হয়েছিল, অভিমান হয়েছিল। বুকের ভিতরে অজস্র যন্ত্রণার কাটা ছেঁড়া চলেছিল। তোমার মুখের দিকে চেয়ে ভয়ে ত্রাসে সেই যাতনা বুকে চেপে আমি ছুটে পালিয়ে এসেছিলাম। তোমার ভিতরে ভোগের যে আগুন আমি জ্বেলেছি, তোমার দয়া আর উদারতার আড়ালে তার গ্রাসের মূর্তি দেখে আমি থরথর করে কেঁপেছি। সে আগুন নেভাবার মতো কোনো সম্বল আমার হাতে ছিল না, শুধু আবেদন ছিল। আবেদনে আগুন নেভে না। তুমি শুধু হেসেছিলে। আমার কথা তোমার পাগলামি মনে হয়েছিল, একটি পরাজিত মেয়ের শেষ মুহূর্তের নিষ্ফল দম্ভ আর অহংকার মনে হয়েছিল। কিন্তু আমাকে নিয়ে, তোমার চোখে পরাজিত এই দীপু গাঙ্গুলিকে নিয়ে ঠিক তুমি কি চেয়েছিলে সেদিন, তুমি কি তা জানো? তোমার শিরায় শিরায়, তোমার চোখের তারায় যে আগুন জ্বলে উঠেছিল, সে আর তুমি দেখবে কি করে? ম্যারেজ রেজিস্ট্রি অফিসে এসে একটা আনুষ্ঠানিক সই করতে চাওয়ার উদারতার ফাঁকে তুমি নিজেকে আর আমাকে দুজনকেই ঠকাবার পথে পা বাড়িয়েছিলে। তাই নিজেকেও দেখতে পাওনি, আমাকেও না। হ্যাঁ, তোমার ধমনীতে, তোমার শিরায় শিরায়, তোমার দু চোখের তারায় যা সেদিন জ্বলে উঠেছিল সেটা প্রতিশোধের ব্যভিচারী আগুন। এই আগুন তখনই জ্বলে ওঠে যখন সে সর্বশুভচ্যুত, ভ্রষ্ট।
যে শুভকে খোয়ালে জীবনের তাৎপর্য শূন্য হয়ে যেতে বাধ্য, আর জীবনের তাৎপর্য শূন্য হয়ে গেলে এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল সম্পদ নিরর্থক, শূন্য। ওই আত্মধ্বংসী শূন্যতা ভরাট করার তাড়নায় ব্যভিচারের অতল উৎসতে ডুব দিতে চায় মানুষ। কুড়োয় শুধু একটু সাময়িক বিস্মৃতি। তোমার দীপিকাকে সগর্বে তুমি শুধু এই সাময়িক বিস্মৃতির সঙ্গিনী করতে চেয়েছিলে, এই সাময়িক বিস্মৃতির দোসর হতে ডেকেছিলে। শুধু এইটুকুই চেয়েছিলে তুমি, এর বেশি কিছু পেতেও চাওনি, দিতে চাওনি। বিশ্বাস করবে কিনা তুমিই জানো, আমি নিজেই অবাক হয়ে গেছি। সর্বস্ব খোয়াবার পরেই আমার দেবার মন, মূলধন বড় আশ্চর্য রকম বেড়ে গেছে। তাই বাইরের ছটা নেই, ভিতরের প্রসাদ আছে। আমি তাই নিয়ে অপেক্ষা করেছিলাম, আর তার বদলে কিছু পেতেও চেয়েছিলাম। তুমি অপমানের ডালি হাতে উপস্থিত হয়েছিলে। বহুজনের কুৎসিত লোভের ছোঁয়া আমার যে দেহটা তোমাকে অন্ধ করেছিল, উদ্ভ্রান্ত করেছিল, কৃতদাসীর মতো তাকে তুমি আইনের শিকলে বেঁধে নিয়ে প্রবৃত্তি ভোগের কদর্যতর প্রতিশোধের লোভে এগিয়ে এগিয়ে এসেছিলে। সেই এক রাতের কথা ভোলনি আশা করি। আমাকে দখলে আনার তাড়নায় তোমার ওই সুশ্রী সুন্দর খোলসের আড়ালের সব থেকে হিংস্র আর কুৎসিত জানোয়ারটাকে তুমি অনায়াসে ছেড়ে দিতে পেরেছিলে। আমি বাধা দিইনি। খুব ধীর আর ঠান্ডা মাথায় তাকেও গ্রহণ করে আমি তোমাকে কিছু দেখাতে চেয়েছিলাম। সত্যিকারের ভোগের উৎস আমাতে আছে, সেই প্রতিশ্রুতির আকর্ষণটুকু তোমার চোখে বড় করে তুলতে চেয়েছিলাম। তোমার চোখে সেটা লোভনীয় হয়েছিল বটে, বড় হয়নি। আমার সেই আচরণ তুমি স্তুতি ভেবেছিলে, একদিনের এক সফল সার্থক পুরুষের কাছে আর একদিনের এক গর্বিত দেমাকি মেয়ের সমর্পণ ভেবেছিলে। দোষ দিই না, আর কি বা ভাবতে পারো তুমি? যে বস্তুর ছটায় আজ নিজের কাছে তুমি সার্থক পুরুষ, সেটা পুরুষকার নয়, পুরুষকারের চশমা। তাই দিয়ে তুমি নিজেকে দেখেছ, আমাকেও দেখেছ। আগের দীপিকা গাঙ্গুলি হলে ওই চশমার গুণে মুগ্ধ হতো। এই দেহের আনাচে কানাচে মায়া প্রদীপ জেলে আপোষে এগিয়ে আসত। তোমার বস্তু সম্পদ জড়ো করার হিসেবটা মনের পাতায় কড়ায় গন্ডায় লিখে রেখে সোচ্চা বেশাতির অভিনয়টুকু নিখুঁতভাবে সম্পন্ন করে যেতে পারত। বিনিময় নয়, কেনা বেচার মতো দেওয়া নেওয়ার প্রহসন একটা। তার বেশি আর চেনার দরকার হতো না, আর চাইবার কিছু থাকতো না। কিন্তু তা হবার নয়। ভগবান আমাকে ওভাবে দেউলে করে কত যে রক্ষা করেছেন ঠিক নেই। এক দূষিত ক্ষতর উপর নির্মম অস্ত্র প্রচার করে কোন জীবনে যে ফিরিয়েছেন আমাকে, তোমার সামনে বসে তার হদিস তোমাকে দিতে পারাই গেল না। নদীর এক কূল ভাঙলে আর এক কূল গড়ে ওঠে। আমার চোখের সামনে রূপনারায়ণের সেই খেলা দেখছি। নদীর ওপারের ঈশান দিকটা কেবল দূরে সরছে। সেদিকের জনপদের ছবিটা দিনকে দিন কেমন শীর্ণ হয়ে আসছে, অথচ এপারের অনেক দুঃখ দৈন্যের মধ্যেও অস্পষ্ট একটা সৃষ্টির মন্ত্র দানা বেঁধে উঠছে। এখানকার সব লোকের দিকে আর আমার আশপাশের চারিদিকে চেয়ে চেয়ে আমি যেন সেটা অনুভব করতে পারি। কিন্তু আমার মধ্যে তুমি কেবল ভাঙার উৎসবটাই বড় করে দেখলে, গড়ার দিকটার দিকে তাকালেও না। তাই সেই এক রাতের পরে আমার পরিবর্তন দেখে তুমি অবাক হয়েছ। পুরুষ বশ করার কোনো নতুন ছলনা ভেবে মনে মনে হেসেছ। তোমার তৃষ্ণার পাকে আর আমাকে টেনে আনা গেল না দেখে ক্ষুব্ধ হয়েছ, ক্রুদ্ধ হয়েছ, আর অশান্ত লোভের আগুনে পতঙ্গের মতো পুড়তে চেয়েছ। বিয়ের দলিলে সই করে সেই বিনিময় শূন্য কদর্য বাসনার আগুনে কিছু ধূপ দুনো ছিটবার দরাজ আমন্ত্রণ জানিয়েছ। কিন্তু পতঙ্গ পোড়াবার খেলা আমি তার অনেক আগে শেষ করেছি। ভাবছ হয়তো, তাহলে হঠাৎ এ চিঠি কেন? তার কারণ, আসার আগে যে ফয়সালা করে এসেছি আর যে কথা তোমাকে বলে এসেছি, সেটাই শেষ নয়, শেষ কথা নয়।
শেষ তারই হয় যার শুরু আছে। এখানে আসার পর পলে পলে দিনে দিনে কেবলই মনে হচ্ছে আমরা শুরুর রাস্তাতেই পা ফেলিনি এখনো। শেষের এত বাকি যে শেষ আর এ জীবনে নাও আসতে পারে। নিজের মধ্যে ওই শুরুর অভ্যর্থনার আভাস প্রত্যেক দিনের থেকে প্রত্যেকটা দিন যেন আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। সেই অভ্যর্থনার আয়োজন ভেতরটা এত ভরাট করে তুলছে যে তার প্রসাদ একা বহন করা দায়। বড়মা বলতো তপের ক্লেশ একা নিতে হয়, কিন্তু তার প্রসাদ ভাগ করে ভোগ করতে হয়। কেন যে বলতো, আজ তা বুঝি সমস্ত সত্তা দিয়ে অনুভব করতে পারি। তাই ওই রূপনারায়ণের ওপারের দিকে চেয়ে এক এক সময় চিৎকার করে বলতে ইচ্ছে করে, তুমি এসো, এসে একবার দেখো এখানকার আকাশে বাতাসে দিনের আলোয় রাতের আধারে সব খোয়ানোর আর সব পাওয়ার কি কাণ্ড, কি সমারোহ চলেছে। এসে দেখো আমার এই মাটির ঘরের উপরের আকাশ কত বড়, কত বেশি ভরাট, তার অনুগ্রহ কত প্রসন্ন উদার, তার নিগ্রহের রুদ্রশ্রীও কত অকৃত্রিম সুন্দর। ভাবছ মেয়েটা পাগল হয়ে গেল? এখানকার সবকিছু সদা সর্বদা সুচিতায় সাদা হয়ে আছে এমন কথা বলবো না। তোমাদের শহরের ধোঁয়া কালি এদিকেও মন্দ ছড়াচ্ছে না। সেখানকার অনেক আবর্জনা এখানকার জীবন স্রোতেও ভেসে আসছে, আসছে বটে, তবু স্রোতের আবর্জনার মতোই ভেসে চলেও যাচ্ছে আবার। থিতিয়ে থিতিয়ে মানুষের ভেতর বার একেবারে কালো করে দিচ্ছে না, কালি করে দিচ্ছে না। তোমাদের শহরের যে দানবটা মানুষের টুটির খোঁজে সব থেকে বেশি উৎপাত শুরু করেছে এখানেও, তার নাম অভাব। মানুষ এখানে কত গরিব তোমার ধারণা নেই। খাবার দেখলে এখানকার ভালো মানুষদেরও চোখগুলো ঘোলাটে হয়ে যায়, দেখলে ভয় করে। কিন্তু এরই মধ্যে জমাট মেঘের ফাটলে রোদের মতো এমন এক একটা আলো চিকিয়ে ওঠে যে তখনই মনে হয় এরা গরিব বটে, কিন্তু তোমাদের মতো এমন অন্তঃসার শূন্য গরিব নয়। কাল রাতের একটা ঘটনা বলি। খবরটা শুনলাম আজ সকালে যজ্ঞেশ্বর তিওয়ারির মুখে। আমার খবরের কাগজ বলো, রেডিও সংবাদ বলো, সবই এই যজ্ঞেশ্বর। সকালের বাজার সেরে এসেই দু চোখ কপালে তুলে যে খবরটা দিল, রংচং বাদ দিলেও যা দাঁড়ায় তার রং ছড়ানো সহজ নয়। 3 মাইল দূরের কোন এক বড় আড়তদারের চালের গুদাম থেকে দুটো চালের বস্তা চুরি হয়ে গেছে। যজ্ঞেশ্বরের মতে ডাকাতি। 5-6 জন ডাকাত দুটো সন্ডা দারোয়ানের হাত পা মুখ বেঁধে সামনের স্যাম্পুল ঘরের তালা ভেঙে 2 বস্তা চাল সরিয়েছে। তারপর সেই 2 বস্তা চাল বাটোয়ারা করে যে যার থলে কাঁধে নিয়ে সরে পড়েছে। এদের মধ্যে একজন ডাকুর বাস নাকি এই রূপনারায়ণের পথ ধরে। ভাগের চালের থলে কাঁধে নিয়ে আস্তে আস্তে হঠাৎ এক ভাঙাচোরা আটচালার সামনে তার পা থেমে গেল। অত রাতে কয়েকটা ছোট ছেলেমেয়ের আর্ত চিৎকার আর বয়স্ক দুটো মেয়ে পুরুষের চেঁচামেচি। একটু থেমে ডাকাতটা চলেই যাচ্ছিল, কিন্তু যাওয়া হলো না। প্রাণ ভয়ে ছোট দুটো ছেলে আর দুটো মেয়ে ছুটে সেই ভাঙা চালাঘর থেকে বেরিয়ে এলো। তাদের কচি গলায় একযোগে ভীতত্রস্ত চাপা চিৎকার। পর মুহূর্তে শুকনো গাছের ডাল হাতে বেরিয়ে এলো মার মুখে একটা লোক। ওই শিশু কটাকে সংহার না করে ছাড়বে না এমন মূর্তি। আর তারস্বরে বকতে বকতে তাকে আগলাবার চেষ্টায় ছিটকে সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে মানুষ। কিন্তু সামনেই বস্তা কাঁধে ভূতের মতো একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে একসঙ্গে সকলে চুপ। হঠাৎ ছোট ছেলে মেয়ে কটাও কাঠ। লোকটা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? চালঘরের হতভম্ব পুরুষটা জবাব জোগাতে না পেরে লোকটাকে দেখছে। সেই ফাঁকে কিছু একটা ভাড়া কাটাবার চেষ্টায় মেয়ে লোকটা ওই অপরিচিত পুরুষেরই শরণাপন্ন হলো যেন। ক্ষণ ক্ষণ ঝংকার তুলে কটুক কাটব্যের ফাঁকে যা নিবেদন করলো তার সারমর্ম
গত রাত্রি থেকে পেটে একটা দানা পড়েনি তার দুধের বাচ্চাদের। এমন মরদ ওদের বাপ যে আজও সকাল থেকে রাত পর্যন্ত নদীর জল ছাড়া আর কিছু জোটেনি। পেটের জ্বালায় তাই সন্ধে থেকে কান্না জুড়েছে পোড়ার মুখরা। সেই কান্নায় অতিষ্ঠ হয়ে রাতে এক দফা ওদের মেরে ঠান্ডা করেছে মরদ মিনসে। এখন আবার ওদের কান্নার ক্ষীরে একসঙ্গে ঘোচাবার রক্ত উঠেছে মাথায়। এই বাধা না পড়লে বাছাদের একে একে বোধহয় মাটিতে শুইয়েই দিত ওই পাষণ্ড। ডাকাতটা মুখ তুলে সামনের শীর্ণ পুরুষটাকে দেখলো একবার, ঘাড় ফিরিয়ে আবছা অন্ধকারে ভয় সিটকানো ছেলে মেয়ে কটাকেও দেখল। তারপর আস্তে আস্তে কাঁধের বোঝা নামিয়ে পুরুষটার কাছে এলো। তার হাতের এক চর খেয়ে 5 হাত দূরে গিয়ে ঘুরে পড়ল সে। মেয়ে লোকটাকে বলল, আগ জেলে হাড়িতে জল চড়াও, সঙ্গে চাল আছে। আধ ঘন্টার মধ্যে যেন একটা উৎসব শুরু হয়ে গেল সেখানে। ভাঙা আটচালার বাইরের দাওয়াতে ইট পেতে আর গাছের শুকনো ডাল জেলে মাটির হাড়ি বসানো হয়েছে, চাল ফুটছে। রাত কত সেদিকে কারোর হুঁশ নেই। উপোসের জ্বালায় অস্থির ছেলে মেয়েগুলোর মুখে হাসি ফুটেছে। ডাকাতের চারপাশে গোল হয়ে বসে তারা এক তাজ্জব গল্প শুনছে। মনের আনন্দে ডাকাত তাদের সন্দেশের দেশের গল্প বলছিল, যে দেশের ইট মাটি ঘর বাড়ি সব সন্দেশের তৈরি। যখন যেখান থেকে খুশি খানিকটা সন্দেশ খুবলে খেয়ে নিলেই হলো। ছেলে মেয়ে কটা হাঁ করে গল্প গিলছিল। চাল সেদ্ধ করার ফাঁকে সন্দেশের গল্প শুনে ওদের মাও অন্যমনস্ক হয়েছিল কিনা বলা যায় না। ওদের বাপও চরের শোক নিয়ে বসে নেই, কুপি হাতে ওধারের জংলা উঠোন থেকে কাঁচা লঙ্কা সংগ্রহ করছে। নুন আর লঙ্কা দিয়ে গরম ভাত খাসা খাবে সকলে। 3 মাইল দূরে এসেও বিপদের খাড়া এভাবে ঘাড়ের ওপর পড়তে পারে ডাকাতটা কল্পনাও করেনি। মনে হয় চাল কি করে এনেছিল সেই পরিবেশে এসে সেটাই সে ভুলে বসেছিল। তারা চাল নিয়ে গা ঢাকা দেবার পরেই সেখানে কোন ধরনের শোরগোল পড়েছে জানে না। বড় মহাজনের জনবল আর ক্ষমতার বল কম নয়। ওই রাতে জনা 2 লাঠিধারী সিপাহী পর্যন্ত সংগ্রহ করেছে সে। তারপর নদীর নির্জন ধার ধরেই সদল বলে অনুসন্ধানে বেরিয়েছে। আধারের আগুন অনেক দূর থেকে চোখে পড়ে। এত রাতে ঘরের বাইরে আগুন জ্বলছে কেন দেখতে আসাই স্বাভাবিক। যত কাছে এসেছে তারা, সন্দেহ তত ঘোরালো হয়েছে। ভাঙা আটচালার পিছন দিক ধরে চুপি চুপি এগিয়েছে তারা। দেখা মাত্র সিপাহীদের একজন ডাকু চিনেছে। তারপর তারপর আর কি, মারের চোটে ডাকাতের হাড়গোড় গুড়িয়েছে। ওই মেয়ে লোকটা আর তার মরদ ছেড়ে উপসে ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত মুখ বুজে মার খেয়েছে। সিপাহীর জুতোর লাথিতে উনুনের ভাতের হাড়ি চৌচির হয়েছে। আর তখনই শুধু ওই রক্তাক্ত ডাকাতটার আর্তনাদ শোনা গেছে। সে হাত জোর করে বলেছে, দোহাই তোমাদের, আমাকে মেরে ফেলো, ওই ভাত নষ্ট করো না, ওই ছেলে মেয়ে কটাকে শুধু খেতে দাও। ঘটনা শুনে যজ্ঞেশ্বর আজ সেই ভাঙা আটচালায় গিয়ে হাজির হয়েছিল। ডাকাতের সঙ্গে সিপাহীটা সেখানকার মরদটাকেও পিছমোড়া করে বেঁধে নিয়ে গেছে, আজও খালাস পায়নি। এত সব ব্যাপার যজ্ঞেশ্বর তার বউটার মুখে শুনে এসেছে। যাক, এখানকার জমাট মেঘের ফাটলেও কোন আলো চিকিয়ে ওঠার কথা বলছিলাম এখন বুঝতে পারছো? আজ বিকেলে খুব এক পশলা বৃষ্টি হয়ে গেল। দুপুরে সমস্ত আকাশে যেন পুরো কালো একটা ফরাস বিছানো ছিল। দুর্যোগ এত অল্পে কেটে যাবে ভাবিনি, কিন্তু গেল। জীবনের দুর্যোগগুলি থেকে এই প্রাকৃতিক দুর্যোগের খুব তফাৎ ভাবতে ইচ্ছে করছে না। বাইরে ঝিঁঝি ডাকছে। ওই একঘেয়ে ডাকের মধ্যেও মন কি যেন একটা ছন্দ খুঁজছে। জোনাকির দল আলো নিয়ে লুকোচুরি খেলতে লেগেছে। ওধারের বাগান থেকে একবার এক এক রকমের ফুলের গন্ধ ভেসে আসছে। অন্ধকার ঘরে জানলার পাশে চৌকিতে বসে অদূরের আলো আধারী রূপনারায়ণ দেখছিলাম। কিন্তু ওই ঝিঝির দল আর ওই জোনাকির দল আর বাগানের ওই ফুলের দলের অস্থির কানাকানি আমাকে স্থির থাকতে দিল না।
তারা যেন আমারই ভেতরের কোন বন্ধ দরজায় এসে মাথা খুঁড়ছে। সেই থেকে কান পাতলাম, দরজাও খুলে দিলাম। তারপর তারপর মাটির প্রদীপ জেলে তোমাকে লিখতে বসেছি। আমারই বন্ধ দরজার এধারে দিনে দিনে যে বার্তা আর যে ঘোষণা ফুলে ফেঁপে উঠেছে, ওই ঝিঝির দল, জোনাকির দল আর ফুলের দল তাকে টেনে বার করেছে। আমি আজও তোমার প্রতীক্ষায় আছি, প্রতীক্ষায় থাকব। বার্তা এইটুকুই, আর তুমি আসবে, আসবেই, ঘোষণা এইটুকু। আমাতে তোমাতে চেনা সহজে হয়নি, অনেক দিতে হয়েছে। এই চেনার আয়নায় তোমার সামনেটা দেখে বড় উতলা বোধ করছি। মন বলছে তোমার ওই অশান্ত ভোগের তলায় তলায় ঠিক তত বড়ই একটা অবসাদ তার অদৃশ্য অঙ্গ প্রত্যঙ্গ বিস্তার করছে। তোমার বস্তুতন্ত্রীয় পুরুষকারের আড়ালে এক ব্যর্থ হাহাকার তার অমোঘ জাল ফেলে বসছে। ওদের অস্তিত্ব যদি এখনো টের না পেয়ে থাকো, একদিন পাবে, পাবেই জানি। এটুকু না জানলে তোমাকে চেনাই ভুল। টের যখন পাবে, তখন মুখ থুবড়ে যাতে না পড়ো বা অভিমান নিয়ে বসে না থাকো, সেই জন্যেই রূপনারায়ণের কুলে এই একান্ত প্রতীক্ষার খবরটা তোমার কাছে পাঠানো। ভয় নেই, এই মাটির ঘরে তোমার জন্য কোনো কৃচ্ছ সাধনের আসন বিছিয়ে প্রতীক্ষায় বসে নেই আমি। এও ভোগেরই আসন, কিছুটা ভিন্ন রকমের, ভিন্ন ধরনের। কৃষ্ণপক্ষের আধখানা চাঁদ মেঘের দেয়াল ধরে যেন একটুখানি মুখ বাড়িয়ে নিচের পৃথিবীটা দেখছে। রূপনারায়ণের এপার ওপার জুড়ে কালো জলের ওপর আড়াআড়ি এক ফালি আলো এসে পড়েছে। এখান থেকে ঠিক একটা আলোর সেতুর মতো দেখাচ্ছে। মন চাইছে অমনি আলোর সেতু ধরে তুমি আসবে। দূরে ব্রিজ, দিনে অনেকগুলো ট্রেন যাতায়াত করে তার উপর দিয়ে। তবু দূরে বলে এদিকটায় খেয়া পারাপার থেমে যায়নি একেবারে। ভাবতে ভালো লাগছে তুমি খেয়া পার হয়েই আসছো। চোখ বুঝলেই যেন সে দৃশ্যটা দেখতে পাই। দেখতে পাই আমি নদীর এপারে দাঁড়িয়ে আছি, আর তুমি নৌকো করে আসছো। বাতাসে তোমার পাতলা চুল উঠছে। মাঝ দরিয়া থেকে তুমি দেখছো আমাকে, হাসছো অল্প অল্প। যে হাসি তোমার মুখে একদিন দেখব বলে কাল গুনছি, সেই হাসি। সেই সঙ্গে অসহিষ্ণুতাও দেখছি একটু। ভাবছো নদীটা এত বড় কেন, ফুরোয় না কেন? অশুভ বাসনা প্রথমে নিজেকে দগ্ধায়, তারপর তামাম দুনিয়াটাকে তার গ্রাসের আওতায় টেনে আনতে চায়। কিছুটা না জেনে আর অনেকখানি জেনে কেউ যদি এক মানুষকে বাসনার ওই অশান্ত গহ্বরের অতলে ঠেলে দিয়ে থাকে, তো সেটা করেছি আমি। আমি দীপিকা গাঙ্গুলি। এই যুগটাকে রোগে ধরেছে, তার নাম দাহ, যুগদাহ। মেয়ে পুরুষ, ছোট বড়, উঁচু নিচু, এর থেকে কারোর অব্যাহতি নেই। দাহরোগ এই যুগের সত্তা শতচ্ছিদ্র করে চলেছে। নানা মুখোশ পরে ওটা ওই যুগদেহের ওপর দাঁত বসিয়ে চলেছে। হাসি কান্নার মুখোশ, রাগ বিরাগ অনুরাগের মুখোশ। উদারতার নামাবলী পরে হিংসার ছুরি শানাচ্ছে। সুন্দরের শান্তি জল ছিটিয়ে কুৎসিত লোভের ব্যভিচারে মেতেছে। পরম মিত্রের বেশে এসে শত্রুর হৃৎপিণ্ড উপড়ে তুলছে। শিক্ষার ছটার আড়ালে অন্ধকারের সব সাধনার আসন পেতেছে। সৃষ্টির নিশান উঁচিয়ে তুলে সর্বনাশের মহড়া দিয়ে চলেছে। কান্নার সমুদ্র গর্জন অট্ট হাসির কলোচ্ছ্বাসে ঢেকে দিচ্ছে। যুগের এই অমোঘ রোগদাহ থেকে আমি সামান্য এক সাধারণ মেয়ে দীপিকা গাঙ্গুলি অব্যাহতি পাবো কেমন করে? পাইনি, পেতে চাইও নি। সামান্য বলেই অসামান্য হতে চেয়েছিলাম। এক সাধারণ মেয়েকে অসাধারণ হবার ক্ষমাশূন্য নেশায় পেয়ে বসেছিল। আর তেমনি দুরন্ত আবেগে যে মানুষটা সেই নেশার যূপকাঠে গলা বাড়িয়ে দিয়েছিল, সে শুদ্ধ অধিকারী, শুদ্ধ সত্য অধিকারী। এর থেকে সত্য বর্জনের কীর্তিটুকু নিজেরই। নাম ছেটে শুধু ছোট করেনি,
ছটাও বাড়িয়েছে বলে ধারণা। ছোট করার ফলে নামের অর্থ থাক না থাক, নামের বানান নিয়ে অনর্থের সম্ভাবনা ঘুচেছে। বোকা বোকা মুখ করে বুদ্ধিমানের মতো নিজেই একদিন বলেছিল, আমার চোখে তার অস্তিত্ব পর্যন্ত ছিল না। এত সামান্য, এত সাধারণ একজন মানুষ, এই চোখে বিশেষ অস্তিত্ব তখন অনেকেরই ছিল না। কিন্তু সত্যিকারের অসামান্য আর অসাধারণ হবার মতো প্রসাদ গুণ উপরওয়ালা তাকে যে কিছু দিয়ে রেখেছিল, সেটুকু দেখার চোখ যদি আমার থাকতো, দেওয়ালে লিখন তাহলে বোধহয় অন্যরকম হতো। তা হবার নয়। নিজের চোখেই আমি অসামান্য আর অসাধারণ নামের একটা ঠুলি পড়ে বসেছিলাম। তার ভিতর দিয়ে এক নিজেকে ছাড়া আর কাউকে ভর করে দেখা যায় না। শুদ্ধ অধিকারী না, এই যুগের শিক্ষিতা মেয়ে হয়ে জাতবর্ণের মান নিয়ে মাথা ঘামানোর মতো অনুদার নিজেকে আমি ভাবিনি। তবু ভট্টাচার্য বা অধিকারী গোছের পদবীর উপর একটা সংস্কারগত তাচ্ছিল্যবোধ ছিল হয়তো। পুজো পাঠান্তে সঞ্চয়ের থলেতে চাল কলার ছাদা বাঁধা একটা চিত্র সামনে এগিয়ে আসে। এর থেকে অব্রাহ্মণ ঘোষ বোস দত্তমিত্রও যেন পদস্থ। আগে বিরোধ, পরে প্রেম, এই নাকি প্রণয়কাণ্ডের গোড়ার কথা। এই কথার সার মেনে কোনো সবল পুরুষের পদার্পণ ঘটবে জীবনে 23 বছর বয়স পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনার ছায়াও মনের কোণে উকি ঝুঁকি দেয়নি। সবল পুরুষ আমার চোখে একজনই, সে জ্যাঠাইমার বোনের ছেলে সুবল দাদা। আমার 14 বছর বয়স থেকে এ বাড়িতে তাকে দেখে আসছি। বছর 8-9 বড় হবে আমার থেকে। বারতিনেকের চেষ্টায় বিয়ে পাশ করে হুট করে মাসির আশ্রয়ে চলে এসেছিল একদিন। এসেই ঘোষণা করেছিল আর সে বাপের মুখও দেখবে না, তার কাছে যাবেও না। কি নিয়ে বাপের সঙ্গে সুবল দাদার এত বড় মনোমালিন্য সঠিক জানি না। শুনেছিলাম বাবা তার দ্বিতীয় পক্ষের স্ত্রীটির আঁচল ধরা। সুবল দাদা ওই মহিলাটির মন পেল না বলে বাপেরও চক্ষুশূল। এই থেকেই মর্মান্তিক কিছু ঘটে থাকবে। এ বাড়িতে এসে স্থিতি হবার আগেও সুবলদা হামেশাই আসত। মাসির আদর আর খাওয়া দাওয়ার ব্যাপারে পরিপাটি ব্যবস্থা দুই সুবলদার ভারী পছন্দ। প্রায়ই বলতো, মাসিমা, আমার হাতে ক্ষমতা থাকলে তোমাকে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার করতুম। তোমার ব্যবস্থা যেমন করা, ভেতরটা তেমনই নরম। এই নরমে গরমের অভাবে দেশটা উচ্ছন্নে গেল। জ্ঞান বয়সের আগে থেকেই জ্যাঠাইমাকে আমি বড় মা বলে ডাকি। সুবলদার মাসি অর্থাৎ আমার বড় মাটি গম্ভীর মানুষ। তাকে ভয় না করুক সমীহ করে না বাড়িতে হেন প্রাণী নেই। সুবলদার কথা শুনে বড় মাও হাসত, বলতো, আমি প্রাইম মিনিস্টার হলে তোকেই সবার আগে ঢিট করতাম। ভালো মুখ সুবলদার গলায় তক্ষুনি প্রতিবাদের সুর। তার এখনো বাকি আছে বলছো? এ বাড়িতে সুবলদার পাকাপাকি বাসের ব্যবস্থা হতে মেজদার আর ছোটদার খুশি ধরে না। মেজদার ছোটদা হলো বড়মার দুই ছেলে, সুদীপ আর প্রদীপ। সুবলদা যখন এ বাড়িতে আসে, আমার বাবার সবে তখন করোনারি অ্যাটাকের প্রথম ধাক্কা সামলে উঠেছে। বড়মার কড়া শাসনে সেটা তার ঢালা বিশ্রামকাল। ব্যবসা দেখছিল মেজদা সুদীপ, আর ছোটদা প্রদীপ সেবারই সুবলদার সঙ্গে বিয়ে পাশ করে পৈতৃক ব্যবসায় নাক গলিয়েছে। এই সময় সুবলদার আবির্ভাবে বাবাও নিশ্চিন্ত আরেকটু। তাকে বলতে শুনেছি, ভালোই হলো, ওর মতো চালাক চতুর ছেলে কাজকর্মে মন দিলে সুদীপ প্রদীপেরও সুবিধে হবে, ওদের সঙ্গেই লেগে পড়ুক। বাবার কথা শুনে বড়মা কিছু মন্তব্য করেনি। আগ বাড়িয়ে কিছু বলার স্বভাবও নয় তার। তখন বয়স কম আমার, স্কুলে পড়ি। তবু বাবার কথায় সাগ্রহে সায় দেবার বদলে বড়মাকে কেমন যেন চিন্তাচ্ছন্ন দেখেছিলাম একটু। খানিকক্ষণ কি ভেবে বাবাকে শুধু বলেছিল, দেখো, যা ভালো বোঝো করো। মা মরা ছেলে, বাপের সঙ্গ মানিয়ে থাকতে পারল না, যাবেই বা কোথায়। সুবলদার প্রতি আমার সব থেকে বেশি দরদের যোগ সম্ভবত এই কারণে, সুবলদার মা নেই। অবশ্য অজ্ঞান বয়সে মাকে হারিয়েছি বলে মায়ের অভাব কোনোদিন টেরও পাইনি। বড় মা টের পেতে দেয়নি।
তবু মা আমারও যে নেই এ তো ঠিক। আর সুবলদার তো বলতে গেলে বাবাও নেই। সৎ মা ঘরে এনে যে বাবা প্রথম ছেলেকে বিষ চোখে দেখে, তাকে কি আর থাকা বলে? আমার বাবা তো অল্প বয়সেই মাকে হারিয়েছে, কিন্তু বড় মার বদলে আমাকে যদি আর কোনো মায়ের হাতে মানুষ হতে হতো, ভাবতে গেলেও বাবার উপর রাগ হয় আমার। আমার এমন বুদ্ধি। যাক, বাবার ভবিষ্যৎবাণী যে কত বেশি সফল হয়েছিল সে আর বাবা দেখে যেতে পারেনি, আমরা দেখেছি, দেখছি। এটা পরের প্রসঙ্গ। মোট কথা, সেদিন সুবলদা এ বাড়িতে পাকাপোক্ত একজন হয়ে উঠতে আমি, মেজদা আর ছোটদা ভারী খুশি। বার কয়েক ফেল করে সুবলদা ছোটদার ক্লাস ফ্রেন্ড হলেও বয়স সে মেজদার থেকেও 3 মাসের আর ছোটদার থেকে 3 বছরের বড়। কিন্তু মন মেজাজের বয়স তার ছোট বড় সকলের সমান। আমাদের এই 3জনের কাছে সে সুবলদা নয়, সুবল সখা। মেজদার ছোটদা প্রায়ই আমাকে বলে, বাড়ির মধ্যে আমার মতো এত আদর আর এত আশকারা আর কেউ পায়নি। কথাটা খুব মিথ্যে নয় বোধহয়। বড় মার শাসনও শুধু আমার বেলাতেই প্রশ্রয়ের মতো ঠেকেছে সকলের চোখে। ছেলে বয়সী মাকে হারিয়ে বড় মাকে মা বলে জেনেছি। বড় মায়ের অত কাছের হয়ে ওঠার সেটাই একমাত্র কারণ নয়। বড় মায়ের 5টি সন্তান ছিল। তার বড় ছেলে সন্দীপকে, অর্থাৎ আমাদের বড়দাকে আমি চোখেও দেখিনি। সে শুধু আমার নয়, মেজদার ছোটদার থেকেও অনেক বড় ছিল। আমার জন্মেরও বছর 4 আগে তার সেই মর্মান্তিক মৃত্যু এ সংসারের ইতিহাসের পাতায় অন্তত চিরদিন সোনার অক্ষরে লেখা থাকার কথা। সে প্রসঙ্গে পরে আসছি। বড়দার জন্মের কয়েক বছর বাদে 2টি মেয়ে এসেছিল বড়মার কোলে। 8 আর 10 বছর বয়সের 2টো মেয়েই একদিনের ব্যবধানে মারা গেল। হাতে পয়সা পেয়ে রাস্তায় কি খেয়েছিল। রাতে ফুড পয়জনিং। একজন পরদিন দুপুরে শেষ, আর একজন তার পরদিন। এখন আমরা বাইরে কেউ কিছু খেয়েছি শুনলে বড়মার ত্রাস। খাই হরদমেই, আর ভালো জায়গাতেই খাই, তবু বড়মার কাছে গোপন করতে হয়। আবার ফাঁসও হয়ে যায় প্রায়ই। বাড়ির খাওয়া দেখলেই বড়মা ধরে ফেলে, তখন বকুনি। ওই দিদিরা যখন মারা যায় বড়দা বেঁচে তখনও। তাই বড়মার মনে প্রাণে স্বাদ ছিল আর একটা মেয়ে হোক। বড়মা নিজের মুখে আমাকে বলেছে, সুদীপের পর প্রদীপ হওয়ার আগে দিনরাত তো মনে মনে প্রার্থনাই করতাম যেন মেয়ে আসে। আমি মুখরের মতো বলেছিলাম, মেয়ে এলে আমার আদর ভাগ হয়ে যেত, মেয়ের বদলে ছোটদা এসে ভালোই হয়েছে। হেসে বড়মাও তখনই সায় দিয়েছে, বলেছে, ভালোই তো হয়েছে, তুই এভাবে আসবি বলেই মেয়ে আসেনি। আমার ধারণা, শুধু অসময়ে নিজের মাকে খুইয়েছি বলে নয়, বড়মার মেয়ের অভাবও পূরণ করতে পেরেছি বলেও তার চোখের মণিটি হয়ে ওঠা গেছে। অবশ্য বড়মার আদরের কথা সুবলদা বা মেজদা ছোটদা যখন বলে, বেশি বেশি বলে। যত আদরই পাই না কেন, হয় একটু আধটু তাকে আমিও করি। তার ইচ্ছেটা বাড়ির সকলের কাছে প্রায় আদেশের মতোই, আমার কাছেও। 2 বছর বাদে দ্বিতীয় স্ট্রোকে বাবার চোখ বুঝল। তখন আমার বয়স 16। আমার উপর নির্দয় হয়ে ঠাকুর বাবাকেও কেড়ে নেবে, প্রথম স্ট্রোকের পরেও আমি তা বিশ্বাস করতে পারিনি। দ্বিতীয় স্ট্রোকের আগে আমি স্কুল ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলাম। বাবার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়তে পড়াশোনা শিখিয়ে তুলে কটা দিন বড়মার ঠাকুর ঘরে গিয়ে কত যে প্রার্থনা করেছি ঠিক নেই। বাবা যখন অজ্ঞান হয়ে গেল তখনও ঠাকুর ঘরে এসে গড়াগড়ি খেয়েছিলাম, আর মনে মনে তখনও আশা করেছিলাম ঠাকুর আমার কান্না দেখছে, হয়তো দয়াও করবে। কিন্তু যা হবার তাই হয়ে গেল। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। বড়মাও চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করলো না। চোখের জল দুগাল বেয়ে আমার ঘাড়ে পিঠে ঝরতে লাগলো, আর বিড়বিড় করে বারবার বলল, ওরা তোর কেউ আপনার জন্য নয়, ওরা শত্রু, তাই এমন শত্রুতা করে গেল। কিন্তু বাবাকে শত্রু ভাবা গেল না। মাঝখান থেকে বড়মার ঠাকুর ঘরটাকে আমি বিষ দৃষ্টিতে দেখতে লাগলাম। কেবলই মনে হলো, আমার শত্রু যদি কেউ থাকে তো ওই ঘরে আছে। বড়মার কোনো কাজে ও ঘরে ঢুকলেও ঠাকুরের পটের দিকে ফিরে তাকাতাম না। স্কুল ফাইনাল পরীক্ষা দিতে যাবার দিন বড়মাকে প্রণাম করতে বড়মা বলল,
ঠাকুর ঘরে প্রণাম করলি না? জবাবে আমি ঘাড় নেড়ে চলে গেছি। এই মিথ্যার জন্য এতটুকু ভয় বা পরিতাপ হয়নি। কি হবে? পরীক্ষা না হয় ফেল করব, খেয়াল করি না। ফেলের বদলে ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। ঠিক এই গো নিয়েই একে একে তারপর আইএ পাশ করেছি, বিএ পাশ করেছি, এমএ পাশ করেছি। প্রত্যেকটা পাশের পর বাড়িতে উৎসব হয়েছে। বড় মা ঠাকুর পুজো করে হাতে প্রসাদ এনে দিয়েছে। আড়ালে এসে সেই প্রসাদ আমি ফেলে দিয়েছি। পরীক্ষার পর আমার আত্মপ্রত্যয় বেড়েছে। বিরোধ যদি আমার কারোর সঙ্গে থেকে থাকে তো সেটা বড়মার ঠাকুর ঘরের ত্রিগুণাতীত অদৃষ্টখাটির সঙ্গে। আইএ পড়ার সময় আর বিএ পড়ার গোড়ার দিকেও বড়মা যখন ভক্তি ভরে ঠাকুর প্রণাম করত তখন এক অব্যক্ত রাগে পিছনে দাঁড়িয়ে ওই পটের ঠাকুরের চোখে চোখ রেখে কতদিন যে জিভ ভেঙিয়েছি ঠিক নেই। ওই ঠাকুর ঘরের ব্যাপারটা বড়মা টের পেয়েছিল যখন এমএ পড়ি। মানুষজনকে কেয়ার আরো কম করি তখন। আমার এক একদিনের নাস্তিক তর্কের ঝাঁজ দেখে বড়মা থ। মৃত্যুর আগে বাবা আমাকে কি আশীর্বাদ করেছিল বা কতখানি আশীর্বাদ করে গেছিল তা জানি না। করেছিল নিশ্চয়। তা না হলে কোথায় কোন অতলে ডুবে যেতাম ঠিক নেই। নিজের জোরে আর দেমাকে যতখানি ডোবা সম্ভব ডুবেই ছিলাম তো। এও পরের প্রসঙ্গ। মোট কথা, বাবার যাবার দিনটা আর একদিক থেকেও আমার জীবনের সব থেকে বড় অশুভ দিন। বাবাকে হারাবার সঙ্গে সঙ্গে অব্যক্ত ক্রোধে একটা অবিশ্বাসের বিকৃতি আমার ভিতরের চরিত্রটাই বদলে দিয়েছিল। গোড়াতেই পুরুষ মানুষের সঙ্গে বিরোধের কথা বলেছিলাম। সাহিত্য নাটকে যে বিরোধ অবধারিত প্রণয়কাণ্ডের দিকে গড়ায় সেরকম নয়। সত্যি কথা বলতে কি, 23 বছর বয়স পর্যন্ত এক সুবলদা ভিন্ন তেমন আর কোনো জোরালো পুরুষই দেখিনি। যাদের দেখেছি তারা বাইরে জোরালো হলেও ভিতরে কাপুরুষ। পুরুষের বিরোধ দেখব না কেন? অনেক দেখেছি, কিন্তু সবই ওই এক ছাঁচের, এক ছাদের কাপুরুষের বিরোধ। 14 বছর বয়সে যখন বেনি দলিয়ে স্কুলে যেতাম তখন রাস্তার রকে বসা ছেলেগুলো পিছন থেকে টিকা টিপ্পনি কাটত। কেউ কেউ বিচ্ছিরি রকমের শীষও দিত। আমার বিচ্ছিরি লাগতো না, বরং মজা লাগতো। শীষ শুনে কতদিন ঝট করে ঘুরে দাঁড়াতেই ওদের হকচকিয়ে যেতে দেখেছি। আমি হাসতে হাসতে চলে গেছি। কলেজে পড়তেও 19-20 একই কাণ্ড। সেখানে আবার ছোকরাগুলো ছেড়ে ছোকরা মাস্টারগুলোরও উৎসাহ। বিয়ে পড়ার সময় ছোটদার এক মাস্টার বন্ধু তো বিনে পয়সায় বাড়িতে পড়িয়ে আমাকে পরীক্ষা সাগর উতরে দেবার মহান দায়িত্বই কাঁধে নিয়ে বসল। কটা দিন পড়া যা হলো আমিই জানি। পড়াবার সময় তার ঘন ঘন রুমালে মুখ মোছা দেখে কতদিন যে বড়মার কাছে এসে হেসে গড়িয়েছি ঠিক নেই। বড়মার আবার এসব ছোকরা মাস্টার টাস্টার পছন্দ নয়। সন্দেহ হয় আড়ালে দাঁড়িয়ে 2-4 দিন তার পড়ানো লক্ষ্য করেছে। শেষে ছোটদা আর সুবলদাকে বলেছি, তোমাদের এই মাস্টারের হাত থেকে রক্ষা না করলে আমার আর বিয়ে পাশ করা হলো না। তার আগেই বিয়ে করে তার ঘরে গিয়ে উঠতে হবে। ওই মাস্টারের বাড়ি এসে পড়ানোটা তারা কি করে বন্ধ করেছিল জানি না। ক্লাসে বসে কিছুকাল তারপর আর ওই মাস্টারের মুখের দিকে তাকাতে পারিনি। আর সেবারের কলেজের অ্যানুয়াল পরীক্ষায় তার পেপারে 50-এর মধ্যে 13 পেয়েছিলাম। পুরুষের বিরোধের সেই জলজ্যান্ত নজির দেখে হেসে পাচিনে। ইউনিভার্সিটিতে পড়তে আর এক পুরুষের সঙ্গে বিরোধের পর্বটা আরো মজাদার ব্যাপার। সেখানে তখন নানা কারণে ছাত্র ইউনিয়নের দলাদলি বিষম প্রখর। কত দল আর কত নাম সেসব দলের মনেও থাকে না ছাই। নিছক আনন্দ আর বৈচিত্র্যের খোরাক মিলে বলেই দলে ভিড়ে পড়ার স্বভাব আমার। আর এমএ পড়ার সময় তো বেশ লায়কই হয়ে বসেছি। যে দল প্রথম আবেদন নিয়ে উপস্থিত চোখ কান বুঝে তাদেরই গুণগ্রাহিণী হিসেবে নাম লেখাতে দ্বিধা করিনি। তারপর দলের সঙ্গে দলের রেশারেশির ছোটখাটো 2-1টা অনুষ্ঠান আমাকে কেন্দ্র করেও ঘটে গেছে। নামটা ভুলিনি এখনো, অনন্ত চক্রবর্তী। বিয়েতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। ছাত্র মাস্টার সকলেই ধরে নিয়েছিল এমএতেও তাই হবে। তার পথের কণ্টক নেই। তার উপর ছেলেটা তরবর করে ইংরেজি বলতে পারত। টিবেটে বেশ জোরালো আর ঝাঁঝালো বক্তৃতাও করতে পারত।
এই গুণেরও বাড়তি মর্যাদা ছিল কিছু, কিন্তু পড়াশোনার ক্ষতি করে কোনো দলে ভিড়তে রাজি নয় সে। কোনো দলের আবেদনেই সে কর্ণপাত করেনি। এমন গুণের ছেলের চেহারা দেখলে ভিড়মি যেতে হয়, যেমন লম্বা তেমনি রোগা, খেতে না পাওয়া গোছের শুকনো চেহারা। কিন্তু গুণ থাকলে পুরুষের চেহারা কি যায় আসে। হঠাৎ একদিন ওই গুণধর বিনা আমন্ত্রণেই পার্টিতে নাম লিখিয়ে বসল। বলা বাহুল্য, আমি যে দলে আছি সেই দলেই। কিন্তু এক আসরে দুজনের নেতৃত্ব অচল। অবশ্য নেত্রী আমি ছিলাম না, তবু আমার মতামতের ওজনটা অবিসম্বাদী ভারী। দিন কতকের মধ্যেই খটাখটি বেঁধে গেল। মানি পুরুষ সদর্পে দল ছেড়ে আর এক পার্টিতে নাম লেখালেন। তারপর সমস্ত ক্ষোভ উজাড় করে রেষারেষির মঞ্চে অবতীর্ণ হল। রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি আর ছাত্রনীতির নানা বিপর্যয়ে সকলেরই পড়াশোনা তখন শিখে উঠেছিল। একটা না একটা কিছু নিয়ে গন্ডগোল লেগেই আছে, আর সেই গন্ডগোলের পটভূমিতে আমাদেরও বহু বৈষম্যের আসর জমজমাট হয়ে উঠেছে। এমনকি এক একটা দল বিরোধের ফলাফল ছোটখাটো রক্তারক্তির পর্যায়ে গড়িয়েছে। এমন দিনে জানতে পারলাম অনন্ত চক্রবর্তীর নিরঙ্কুশ সার্থক ভবিষ্যৎ পথে আমিই একমাত্র কাঁটা। তার আবেগ কম্পিত রুদ্ধপ্রায় বক্তব্য মাসের পর মাস যায়, অথচ সে একটা বইও খুলে বসতে পারছে না। চেষ্টা করেও হার মেনেছে। বইগুলো যেন সব ফটো অ্যালবাম, যে পাতায় খোলে ছাপার অক্ষর কিছু চোখে পড়ে না। পাতার পর পাতা ধরে কেবল এক মেয়ের চেহারাই চোখের সামনে এগিয়ে আসে। বক্তব্যটা যখন আমারই উদ্দেশ্যে, তখন সেই মেয়ে আমি ছাড়া আর কে? একটা ছেলের এত ক্ষতি দুনিয়ায় আর কোনো মেয়ে বোধহয় করেনি। অতএব বক্তব্যের উপসংহার, অমুক দিন প্রাগ সন্ধ্যায় আমি যেন অবশ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের অমুক কোণে উপস্থিত থেকে এক পরম অথবা চরম সন্ধিক্ষণের শেষ ফয়সলাটুকু করে নিই। অবলা ভীরুর মতো যেনই আহ্বান অবহেলা না করি। অবহেলা করিনি, উপস্থিত ছিলাম। প্রদোষের ছায়ায় ভিক্টোরিয়া স্মৃতি চত্বরের নির্জনতম কোণটিতে দ্বৈতের দর্শন পেয়েছিলাম। পেয়ে বিগলিত হয়েছিলাম। বিগলিত হয়ে পাশে বসেছিলাম। একেবারে পাশ ঘেঁষে নয় অবশ্য, সে সুযোগটুকু দ্বৈতের জন্য স্থগিত রেখেছিলাম। কিন্তু সুযোগের সদ্ব্যবহারের সাহস তেমন দেখা গেল না। ইউনিভার্সিটির রত্ন সদৃশ্য এই সুবক্তাটি তার পাটের মুখপাত্র হিসেবে গলার শিরা ফুলিয়ে বহুদিন যে বিষোদ্গার করেছে, তার অনেকখানি ব্যক্তিগতভাবে আমাকে জর্জরিত করার মতো। তাতে আর যাই থাক, পুরুষকারের লেশমাত্র ছিল না। রাগ ছিলই আমার, কিন্তু এই মুখে যা দেখলাম, হাসিও পায়, মায়াও হয়। হাসতে চেষ্টা করল। ওরই খুনের মুখ যেন। বলল, সত্যি এলে তাহলে? হাসবো না আশা করেছিলেন নাকি? না, এ ঠিক। একবার ভাবছিলাম আসবে, আবার মনে হচ্ছিল। কি বলছো মিনমিন করে? বুঝতে পারছি না। কাছে সরে এসো। কাছে আসার স্বর্গলাভ করল যেন। চোখে কাপুরুষের লোভ। কন্দর্প ঠাকুরটির স্বরনিক্ষেপের রসিকতার পাত্রাপাত্র জ্ঞান নেই। বললাম, কি বলবে এবার চটপট বলে ফেলো। কি বলবো তুমি জানো না? জানি বোধহয়, তবু কিরকম ধোকা লাগে যে বিদ্বান মানুষ তুমি, তা কি চাও বলো? প্রেম না বিয়ে? দুই। বাহ, তবু কোনটা আগে? আগেরটা আগে। আবহাওয়া সৃষ্টির তাগিদেই আমি চুপ একটু। তারপরেই ঈষৎ চাপা আবেগের সুরে বললাম, বুক ভরা প্রেম নিয়ে তো বসেই আছি, তবু বিয়ের আগে প্রেম করতে ভয় করে। তাই সব প্রেম এমনই হাতের মুঠোয় আগলে নিয়ে বসে থাকি। ডান হাতটা মুঠো করে তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, তবু যে মানুষ দস্যুর মতোই মুঠো খুলে সে জিনিস ছিনিয়ে নিতে পারে সেই পায়, তাকে ঠেকাবার সাধ্যে কি? চারদিকে একবার দেখে নিয়ে এই মুষ্টিবদ্ধ হাতটা তার দিকে বাড়িয়েছিলাম। কে আবার দেখে ফেলে ঠিক কি না? সন্ধ্যার ছায়া ঘন হয়েছে, দূর থেকে এই নিরিবিলিতে কারো কিছু চোখে পড়বে না। প্রথমে রসিকতা ভেবেই অনন্ত চক্রবর্তী আমার মুঠো ভরা হাতটা নিজের দু হাতের মধ্যে নিল।
মুঠো খোলার থেকেও হাতটা দখলে পাওয়ার লোভ বেশি, কিন্তু হাতের মুঠো না খুললেও মান থাকে না। অতএব সেই চেষ্টা চলল, আর তারপরেই মাথায় রক্ত উঠতে লাগলো। পুরুষের মান যায়, মরিয়া হয়ে গায়ে গা ঠেকিয়ে দু হাতের চাপে মুঠো খোলার চেষ্টা। উত্তেজনা বেড়ে চলল, সেই সঙ্গে চাপা রাগও। শেষে কাণ্ডজ্ঞান শূন্যের মতো আমার মুষ্টিবদ্ধ হাতে আচমকা বেশ জোরেই দাঁত বসিয়ে দিল সে, আর তেমনি আচমকা তার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম আমি। চেনা জানার মধ্যে সবল পুরুষ একমাত্র সুবলদাকেই ভাবতাম। শুধু সবল নয়, এই দিনকাল অনুযায়ী বিলক্ষণ চৌখসও। এই মানুষ বার কয়েক বিয়ে পরীক্ষায় ফেল করেছিল কি করে সেটাই বিস্ময়। ছোটদা একদিন বলেছিল, বাপের উপর রাগ করে ওই কটা বছর সুবলদা বই ছোঁয়নি, পরীক্ষার খাতায় সর্ববিষয়ে অরিজিনাল থিসিস লিখেছে। তাই দেখে পরীক্ষক মুগ্ধ হলেও পাশ নম্বর দেবে না। এরপর সুবলদা যেবারে গোঁ ধরল পাশ করতে হবে, সেইবারেই পাশ। এরকম ব্যাপার এক সুবলদার চরিত্রেই সম্ভব, তাতে আমার একটুও সংশয় ছিল না। দাদারাও গুণমুগ্ধ তার। বাবা চোখ বোঝার পর আমাদের পাবলিসিটি সংস্থার হাল ধরেছে মেজদা, ছোটদা আর সুবলদা। কিন্তু আমি জানি ওর আসল কাণ্ডারি হলো সুবলদা, যাকে বলে লাইফ ফোর্স। সে হাল ধরায় কটা বছরের মধ্যেই ব্যবসার চটক আর আয়ের অঙ্ক বদলে গেছে। ব্যবসার নারী নক্ষত্র আমি জানি, কারণ এমএ পাশ করার পর আমিও এতে মাথা গলিয়েছি। বিনা বিরোধেই আমার দিক থেকে সুবলদার প্রেমে পড়াটা খুব বিচিত্র ছিল না, উল্টে সেটাই খুব স্বাভাবিক ছিল। কিন্তু সেরকম কিছু মনের তলার উকিঝুঁকি দেওয়ার মতন অবকাশ মেলেনি কখনো। প্রথম কথা, ফ্রক পরা দাদাদের সঙ্গে যাকে অন্তরঙ্গভাবে দেখেছি, জেনেছি, চিনেছি, তাকে নিয়ে নতুন বয়সে নতুন কল্পনা কিছু মাথায় আসেনি। দ্বিতীয়, এ ব্যাপারে এ বাড়িতে বড়মার অস্তিত্বটাই এক কড়া পাহারার মতো কিছু যেন। আমার 15-16 বছর বয়সের সময় আমাদের কোন এক আত্মীয় স্বগোত্রে, অর্থাৎ মেয়ের গোত্র বদল করিয়ে নিয়ে বিয়ে করেছিল। তাতেই বড়মার সে কি রাগ! আজও তাদের মুখ দেখতেই আপত্তি। সুবলদাও স্বগোত্র, গাঙ্গুলি। অতএব ভুল করেও তাকে নিয়ে কখনো দূরের সম্ভাবনার চিত্র আমার মনে আসেনি। সুবলদাকে ঘিরে আমার একটা চিন্তা ছিল অবশ্য। এমএ পাশ করার পরেও সুবলদা আমাকে ছেলে মানুষ ভাবত। মেয়েদের বুদ্ধিশুদ্ধির প্রতি তার খুশি মেশানো অবজ্ঞা, আমি সেটা বরদাস্ত করতে রাজি নই। তাই সুবলদার চোখে পুরুষোচিত যোগ্যতা আর বিশিষ্টতা অর্জনের বেশ একটা তাগিদ ছিল আমার মধ্যে। সুবলদার তারিফের প্রতি লোভ ছিল, প্রেম প্রীতি নয়। যে বিরোধের ফসল শুধু বিদ্বেষ, আমার 23 বছরের কলোচ্ছল জীবনে সেই বিরোধ নিয়েও আবির্ভাব আর একজনের। প্রথম দর্শনে বিরোধও নয়, শুধুই বিদ্বেষের কারণ হয়েছিল সে। পুরুষকে আপন ইচ্ছের বশীভূত করার বাসনায় রমণী মাঝে মাঝে নিজের গোপন তনের অস্ত্রগুলো সাজাতে বসে, শান দেয়, আর তখন যদি অপর কোনো অবাঞ্ছিত পুরুষের চোখে এই সাজানো আর শান দেওয়ার পর্বটা ফাঁস হয়ে যায়, কোনো রমণী তাকে ক্ষমা করে না, আমিও করিনি। আমার দিক থেকে বিরোধের সেটাই বোধহয় প্রত্যক্ষ সূচনা। সেদিন দিনে দুপুরে আমাদের বাড়িতে বলতে গেলে একেবারে অন্তঃপুরের মধ্যেই সম্পূর্ণ অপ্রত্যাশিত এক দুর্যোগ ঘটে গেল। দুর্যোগ বলছি কারণ অপার বিস্ময় সত্ত্বেও সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি যেন অনেকখানি দেউলে হয়ে গেলাম। আমারই ঘরে আমার আত্মমর্যাদা প্রায় ধুলোয় গড়াগড়ি খেয়ে উঠল এক প্রস্থ। গোপন তুনের অস্ত্র সানানো আর সাজানোর দুর্বল মুহূর্তে আয়নার ভিতর দিয়ে নির্বোধ বিস্ময় ভরা দুটো ড্যাবড্যাবে চোখ বুঝি শেলের মতোই আমার বুকে এসে বিঁধল। পুরুষের চোখ, আর নাকের ডগার উপর থেকে পুরুষের আধখানা মুখ, শুদ্ধ অধিকারীর। আমি রূপসী নই। রূপসী নই বলে খেদও নেই, কারণ আমার ধারণা রূপ জিনিসটা একটা অনুভূতি মাত্র। রূপ রসিকের চোখেও, রূপের অধিকারিণীর চোখেও সেই অনুভূতিতে ঘাটতি না পড়লে রূপের বাজারে প্রায় সব মেয়েই সচল। সেই অনুভূতিটা বুকের ভিতরে যত সরাসরি এসে নড়াচড়া করবে, তত বেশি রূপের আকার নেবে সেটা।
রূপের আলো তত বেশি ঠিক রবে। ঠিক এই গোছের একটা রূপের গর্ব হয়তো আমাদের ছিল, হয়তো কেন ছিলই। আসলে রংটা আমার কালো, অন্তত ফর্সা যাকে বলে তা আদৌ নয়। আধুনিক ঘষা মাজার সরঞ্জামের দৌলতে কিছুটা সাদার দিক ঘেঁষেছে। সেটা যে কারো চোখে লোভনীয় বিভ্রম ঘটাবে না তা আমিও জানতাম। শুধু এই রংটাই যদি রূপের বিচার হতো তাহলে পুরুষ মানুষের চোখের রায় অন্যরকম হতো বোধহয়। আর শুধু নাক মুখ চোখের চুলচেরা বিশ্লেষণেও যদি রূপের মান নির্দেশ করা যেত তাহলেও হয়তো নিজের প্রতি তেমন আস্থা থাকতো না। কিন্তু 14 বছর বয়স থেকেই বাস্তবের দিকে চোখ ফিরিয়ে আমার মনে হয়েছে রূপের বিচারের ব্যাপারটা তা নয়। এ বিচারের তলায় তলায় আরো কিছু রহস্য আছে। গন্ধবিনা যেমন ফুলের কদর নেই, সামগ্রিক সৌষ্ঠব শূন্য রূপেরও তেমনি আদর নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমে এই ধারণাটাই বদ্ধমূল হয়েছে। রমণীয় দেহ সৌষ্ঠবের সামগ্রিকতার প্রসাদ আমাদের ছিল। ছিল বলছি কারণ এ নিয়ে আর আমি মাথা ঘামাইনি। বাড়ির একটি মাত্র মেয়ে আমি, তাই আমার বেলায় আদর বস্তুটা বড় বেশি সহজলভ্য হয়েছিল। বাবার আদরের মাত্রাধিক্য তো ছিলই, বড়বার আদরের বাইরেটা সংযত হলেও ভিতরের দিকটা অবাধ। সেটুকু ছেলে বয়সেও আমি অনুভব করতে পারতাম। তাই ওই বয়স থেকেই যথেচ্ছ দৌড়ঝাঁপের ওপর কারো শাসনের ভ্রুকুটি পড়েনি। যথেচ্ছ জলে বা রোদে পুড়ে এলে শাসনের বদলে সদয় শুশ্রূষাই জুটেছে, যার ফলে প্রকৃতির কিছুটা স্বাভাবিক দাক্ষিণ্যের প্রলেপ পড়েছে এই দেহের ছাদ আর কাঠামোর ওপর। স্কুলে পড়তে বছরের পর বছর স্পোর্টসের দৌড়ঝাঁপের সব প্রাইজগুলো আনার জন্য গাড়ি ভাড়া করতে হতো। তখন নিজেদের গাড়ি ছিল না, গাড়ি না থাক পয়সার অভাবও কোনোদিন দেখিনি। লেকে সাঁতার শেখার পয়সা বড়মা বরাবর হাসি মুখেই বার করে দিয়েছে। স্কুল ফাইনাল পাশ করার আগে মেয়েদের ছেড়ে ছেলেদের সঙ্গেও সাঁতারের পাল্লা দিয়েছি। অবশ্য অনেক রাগ আর অনেক তর্ক বিতর্ক সত্ত্বেও স্কুল ফাইনাল পাশ করার পরেই বড়মা নির্মমভাবে সাঁতারের সঙ্গে আমার সম্পর্ক ছেঁটে দিয়েছিল। তাছাড়া খুব ছেলেবেলা থেকে ব্যাডমিন্টন খেলতাম। কলেজে ঢুকে টেনিস র্যাকেট হাতে নিয়েছি। আমার সেই বয়সে তো আর পয়সার অভাব বলে কিছুই ছিল না। সৌৎসাহে দাদাদের প্রচার সংস্থার সঙ্গে যুক্ত হবার পরে সব গেছে বটে, কিন্তু তার সুফলটুকু থেকে গেছে। আর পরেও ওই সুফলটুকু ধরে রাখার মতো অল্প স্বল্প পরিশ্রম আমি করে আসছি। নিজের ঘরে কোনো এক ফাঁকে নিয়মিত একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেরে নিই, নইলে মুটিয়ে যাবার ভয়। ফ্রক পরা থেকে 5 জনকে বলতে শুনেছি, মেয়েটা ভারী স্মার্ট তো। সেই থেকে এ যাবৎ ওই বস্তুটার কদরের অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। তার ফলাফল অনেক রূপসীর দীর্ঘশ্বাসের কারণ হতে পারে। একজনের কথা তো মনেই আছে, ক্ষমার কথা। ক্ষমা আমাকে আজও ক্ষমা করেছে কিনা জানি না, এখন ভাবলেও হাসি পায়। এক কলেজে এক ক্লাসে পড়তাম। ক্ষমার রূপের গর্ব ছিল, আমার তুলনায় সে যে রূপসী সন্দেহ নেই। সেই মেয়ে ক্ষমা এক ঝকঝকে ছেলের প্রেমে পড়েছিল, অরিন্দম বাড়ুচে। ক্ষমা নিজে থেকে আমার সঙ্গে তার আলাপ করিয়ে দিয়েছিল, কিন্তু তার 6 মাসের মধ্যে ক্ষমা আমার সঙ্গে আর কথা বলে না। এই 6 মাসের মধ্যে অরিন্দমের সঙ্গে কম করে আমার 36 বার দেখা হয়েছে। সেটা 600 বারের দিকে গড়াবার উপক্রম দেখে সে সম্ভাবনাটা আমি ছেটে দিলাম, কারণ তখন আর ক্ষমার মুখের দিকে তাকানো যায় না। একদিন অরিন্দমকে মুখের ওপর বলে দিলাম, আপনার জীবনে এবার ক্ষমা আসুক, তার আগে আর দেখা সাক্ষাতের ইচ্ছে নেই। অরিন্দম বলল, ক্ষমা যদি নাই আসে আপনার জীবন তাহলে মরুভূমি। কেন, তুমি মরীচিকা? আমি দীপিকা, বড় বেশি জ্বলি। বড় ইচ্ছে হয়েছিল এই সংলাপটুকু রূপসী ক্ষমাকে জানিয়ে দিই, জানায়নি। তবু ওর বিয়েতে আমাকে একটা নেমন্তন্ন পর্যন্ত করেনি। যাক সে কথা। মোট কথা, যে দেহটা বহন করছি তার সামগ্রিক সৌষ্ঠব বিন্যাসের জ্যোতি বাড়ানোর প্রয়োজনটাকে আমি কখনো অবজ্ঞা করিনি। তার সুফল পেয়েছি, পাচ্ছি, আরো কত পাবো ঠিক কি। বড়বার চোখের আওতায় থেকেও সেই 23 বছর বয়স পর্যন্ত আমার বিয়ে হয়নি কেন, সে প্রশ্ন স্বাভাবিক।
ইউনিভার্সিটিতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বিয়ের জন্য বড়মা নাওয়া খাওয়া ভুলে যেভাবে উঠে পড়ে লেগেছিল, মনে মনে আমি প্রমাদ গুনেছিলাম। বাড়ির লোকের টাকার জোর আছে, তার উপর দেখতে এসে কোনো বাড়ির মানুষেরা মুখ ফিরিয়ে চলে যাবে না এমন আস্থাও তখন নিজের ওপর বিলক্ষণ প্রবল। অতএব বিয়ে যদি হয়েই যায়, বিয়ে করব না এমন পণ কখনো করিনি। বিয়ে করব কাকে, এটাই ছিল আসল সমস্যা। এ ব্যাপারে ভিতরে ভিতরে আমি একটু বেশি মাত্রায় সজাগ ছিলাম বোধহয়। সমস্যাটা তাইতে আরো বেড়েছে। বলতে গেলে স্কুল ফাইনাল পাশ করার পর থেকেই বহু পুরুষের এত রীতি দেখেছি যে সমস্ত পুরুষ চরিত্র সম্পর্কেই সেই সব রীতির যোগ বিয়োগের ফল আমার ভিতরে দানা বেঁধে আছে। এ যাবৎ এক ব্যতিক্রম দেখেছি সুবলদাকে। আমি তার অন্ধভক্ত, অবশ্য বাইরে নয়, ভিতরে ভিতরে। বাইরে তার ওপরেও আমার দাপটটাই দেখেছে সকলে, কিন্তু সুবলদাকে জীবন বাস্তবের পুরুষের আসনে বসাবার কোনো কল্পনাও মনের কোণে ঠাঁই পায়নি কখনো। তবু সুবলদার মতো কোনো পুরুষের সান্নিধ্যে এলে সুবোধ বালিকার মতোই বিয়ের পিড়িতে গিয়ে বসতাম হয়তো। কিন্তু এত দেখেও সুবলদার দোসর তো কাউকে দেখলাম না। এত কথা অবশ্য তখন চিন্তা করিনি। ওই সবই অগোচর মনের কথা হয়তো। মোট কথা, আমার বিয়ের জন্য অস্থির তোড়জোড় দেখেই মনে হয়েছিল সামনে সমূহ বিপদ আমার, আর এই বিপদ থেকে আমাকে রক্ষা করতে পারে এমন কেউ ভূভারতে নেই বোধ হয়। তবু প্রথমে মেজদা আর সুবলদারই শরণাপন্ন হয়েছিলাম। রাগ করেই বলেছিলাম, বড়মা কি সব পাগলামি শুরু করেছে, তাকে তোমরা থামাবে কিনা? দাদাদের সঙ্গে আমার কথাবার্তার ধরন ধারণে কোনো দিক থেকেই কিছুমাত্র লাগাম ছিল না। সুবলদার সঙ্গে তো নয়, এমনকি ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমার ইউনিভার্সিটির প্রেমিক প্রবরে গালে চড় মেরে আসা প্রহসনও তারা শুনেছে। আমি হেসে গড়িয়েছি, তারাও হেসেছে। সুবলদার মিটিমিটি হাসিতে বাহুবা গোছের তারিফ ছিল। ছোটদা হাসতে হাসতেই আমার দাঁত বসানো হাতে ডেটল লাগিয়ে মাথায় একটা চাটি বসিয়েছে। চোখ পাকিয়ে বলেছে, এইসব করে বেড়াচ্ছিস? দাঁড়া, মাকে বলছি। সঙ্গে সঙ্গে সুবলদার ঠাট্টা করেছে, ওই চর বসানো মানেই ছোকরার মুন্ডুটা আরো চিবিয়ে খাওয়া। সমস্ত জীবন ধরে ওই চর বুকের মধ্যে চরচর করবে। মহাভারতেও প্রেমের এমন নিষ্ঠুর পরিণাম দেখা যায় না। প্রেমের ব্যাপারে সুবলদার মতে একমাত্র মহাভারতই প্রমাণ গ্রন্থ। যাক, বিয়ে প্রসঙ্গটা আরো আগের ব্যাপার হলেও নিজেদের মধ্যে কথাবার্তা আমাদের ওই গোছেরই দ্বিধাশূন্য ছিল। বিয়েতে আমার আপত্তি শুনেই মেজদার দুচোখ আমার মুখের ওপর বিশ্লেষণরত হয়েছে। কেন, তোর মতলবখানা কি? কোথাও কিছু গন্ডগোল বাঁধিয়ে বসে আছিস নাকি? মেজদার মেজাজ তখন খুবই ভালো। নিজের পছন্দ মতো জায়গায় বিয়ের সম্পর্ক একরকম ঠিকই হয়ে গেছে। সজা তার বড় ঘর দেখে বড়মা আপত্তি করেনি, শুধু বলেছে বোনের বিয়ে দিয়ে তারপর নিজে বিয়ে করো। তাই আমার বিয়ের ব্যাপারে তার আগ্রহ কম নয়। আর ছোটদারও উড়ো উড়ো ভাব বেড়েই চলেছে। তার ব্যাপারেও বড়মা সায় দেবে কিনা সে ফয়সালাও আমার বিয়ের পরেই হওয়া সম্ভব। বরদা যাকে ঘরে আনছে তার পরের বোনটি ছোটদার মুন্ডু ঘুরিয়েছে। ছোটদা তার প্রেমে হাবুডুবু। এখন বড়মা এক বাড়ি থেকে দুটো মেয়ে আনতে রাজি হবে কিনা ছোটদার, সেই সমস্যা। এই এখন তার দিন রাতের চিন্তা। এই খবরটা আবার আমি শুনেছি সুবলদার মুখ থেকে। সুবলদার সাক্ষাতেই এই সমস্যা নিয়ে দু ভাইয়ের নিভৃত আলোচনা চলে। মেজদার সংশয়ে ইন্ধন জোগালো ছোটদা। বলে উঠল, শিওর অ্যান্ড সার্টেন, নিশ্চয়ই গন্ডগোল পাকিয়েছে। তারপর দু চোখেই আমার ভিতর দেখতে চেষ্টা করে শুধিয়েছে, তা জাতটাত এক আছে তো, না তাতেও গন্ডগোল? রাগ করে একসঙ্গে দুজনের উদ্দেশ্যে জিভ ভেঙিয়েছি আমি। নিজেরা তো এক একটি গন্ডগোল বিশারদ হয়ে বসেই আছো, আবার আমাকে নিয়ে কেন? ইজি চেয়ারে অর্ধশয়ান সুবলদা মিটিমিটি হেসেছে। দেবতা মানি আর না মানি, দৈব সহায়তায় বড়মার সব উদ্যোগে ছেদ পড়ে গেল। উদ্যোগ মানে আমার বিয়ের চিন্তা। কটা দিন খুব মনমরা দেখলাম তাকে। যে পণ্ডিত মশাই কটা দিন আনাগোনা করছিল তাকেও আর দেখা গেল না। নিরুপায় হয়েই বড়মাকে ঠিকুজি না মিলিয়ে ছেলের বিয়েতে মত দিতে হয়েছে। কিন্তু মেয়ের বেলায় তা করার কোনো কারণ নেই।
উল্টে বাবা মা নেই বলেই বড় মার গ্রহ নক্ষত্রের দিকে সর্বপ্রকারে লক্ষ্য রেখে আমাকে পাত্রস্থ করার বাসনা। কিন্তু কি ব্যাপার ঘটলো হঠাৎ, আমাদের বুদ্ধির অগোচর। এর দিন কয়েক বাদে বড় মা মেজদাকে ডেকে বলল, দিনক্ষণ দেখে সে বিয়ে করতে পারে, দীপুর বিয়ে এখন হবে না। শুনে নিশ্চিন্ত যত না, তার থেকে বেশি হকচকিয়ে গেছি আমি নিজেই। আপাতত আমার বিয়ে কেন হবে না মেজদা সেটা বড় মার কাছ থেকে জেনে এসে আমাদের কাছে ফাঁস করলো। বিয়ে হবে না কারণ আমার 25 বছরের আগে সে কার্য সম্পন্ন করলে বৈধব্যযোগ খণ্ডানো শক্ত হবে। বড় মার কাছ থেকে আমার ঠিকুজি নিয়ে আমাদের পণ্ডিত মশাই কোন এক আরো বড় পণ্ডিত মশাইকে দিয়ে যাচাই করিয়ে নিয়েছে, তারও ওই একই মত। আপাতত অব্যাহতি পেয়ে আমি খুশি। সবে ইউনিভার্সিটিতে ঢুকেছি, 25 বছরের তখনও ঢের বাকি। পরের কথা পরে ভাবা যাবে। কিন্তু ধাক্কা খেলাম এই খুশির মুখে সুবলদার মন্তব্য শুনে। মেজদাকে লক্ষ্য করে বলল, বিয়ে যদি দিতে হয় মাসিমাকে বলো এখনই দিয়ে ফেলতে, ওর বৈধব্য দশা কেউ কোনোদিন খণ্ডাতে পারবে না। মেজদার ছুড়দা অবাক, আমিও হতভম্ব একটু। এই বিস্ময়ের কারণ বোধহয় জন্মগত সংস্কার। সুবলদার ঢিলে মুখ বটে, কিন্তু এই গোছের উক্তি কেউ আশা করেনি। সুবলদা তার উক্তির সরল তাৎপর্য ব্যাখ্যা করল। আমার মতে বৈধব্য মানে হলো স্বামী না টেকা, তা সে যেভাবেই হোক। ওর চড়চাপড় সহ্য করে কে কদিন টিকে থাকবে? হয় গলায় দড়ি দেবে, না মনের দুঃখে বনে যাবে, নয়তো কোর্ট কাচারি করে বিয়ে ছিঁড়বে। সকলের সঙ্গে আমিও হাসলাম বটে, তবু ঝাঁজ দেখিয়ে শুভেচ্ছা জানালাম। চড়চাপড় দেবার মতো তোমার কপালেও একটা মেয়ে জুটুক, দেখি তুমি কি করো। অন্যমনস্ক গাম্ভীর্যে সুবলদা জবাব দিল, জুটতেও পারে, খেয়ে জানে। কথার কথা, কোনো অর্থ ধরার কথা নয়, ধরিও নি, তবু খট করে কানে কেমন যেন লেগেছিল। এরপর ঘটা করে মেজদা বিয়ে করেছে। বউয়ের নাম মাধুরী। আমার মন্দ লাগেনি তাকে, চেহারা ভালো, মিষ্টি মুখ। তবে বাপের বাড়ি গল্প একটু বেশি করে এই যা, আর শুয়ে বসে গল্প উপন্যাস নাটক নভেল পড়তে একটু ভালোবাসে। বড়মার ভেতরটা স্নেহে ভরপুর, কিন্তু তার প্রকাশ চাপা। তবু বড়মা যেন এই বউকে খুব একটা কাছে টেনে নিতে পারল না। অবশ্য বাইরের আচরণে সেটা বোঝা গেল না, তবু অন্তরের টানের একটা সুর আছেই যা না বাজলে অনুভব করা যায়। কিছুদিন যেতে অনুভব হয়তো মাধুরীও করতে পারল। কাছে আসার ব্যাপারে তার মধ্যেও একটু আধটু আনুষ্ঠানিক চেষ্টা ভিন্ন আর বেশি তাগিদ লক্ষ্য করিনি। মেজদার বিয়ের পর মাধুরীর বোন করবীর প্রকাশ্যে এ বাড়িতে যাতায়াতের পথ সুগম হলো, আর নির্দিষ্ট এক একটা দিনে বাড়িতে অধিষ্ঠানের মেয়াদ বাড়তে লাগলো। কুটুম বাড়ি কেউ এলে যত্ন আত্মীতে ত্রুটি ঘটবে বড়মা এমন মানুষ নয়। করবী এলে আদর আপ্যায়ন করত, কিন্তু তার মধ্যে যেন চাপা অস্বস্তি দেখতাম আমি। আমার তখনও ধারণা পুষ্টি টুষ্টি না মিলিয়ে মেজদা প্রেম করে বিয়ে করেছে বলেই বড়মার চাপা ক্ষোভ। একদিন আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, প্রদীপ কি এরপর ওই করবী মেয়েটাকে বিয়ে করবে নাকি? আমি ভয় ভয় বড়মার মন বুঝতে চেষ্টা করলাম। কি জানি, করলেও করবী তো ভালো মেয়ে। ভালো মন্দ তো তোকে বলা হয়নি, প্রদীপের ইচ্ছেটা কি? বারে, আমি কি করে বলবো? তুমি ডেকে জিজ্ঞাসা করো। আমি জিজ্ঞেস করলে আর তোকে বলছি কেন? সুবলদার সামনে ছোটদাকে সেদিনই আমি সমঝে দিলাম একটু। বললাম, বড়মার মেজাজপত্র সুবিধের নয়, সোজা রাস্তায় তোমার কোনো আশা নেই, ওখানে বিয়ের ছাড়পত্র মিলবে না। ভালো চাও তো করবীকে শিখিয়ে দাও এখানে সর্বদা বড়মার সঙ্গে লেপ্টে থাকতে। করবী কেন, মাধুরীকেও আমি নাম ধরেই ডাকতাম। বড়মার কানে অবশ্য সেটা ভালো লাগতো না, কিন্তু আমি নাছোড় বান্দা। মাধুরী আমার থেকে বছর খানেকের ছোট, পড়তেও এক ক্লাস নিচে। তার ছোট করবীকে আমি ছেলে মানুষই ভাবতাম। ছোটদার গোঁ একটু বেশি, আর রাগ হলে তার গলাও একটু বেশি চড়ে। ওইটুকু শুনেই তেতে উঠল। বলল, মায়েরা ছেলের বিয়ে দেয় কর্তব্যের খাতিরে, বুঝলি? আসলে কোনো মাই ছেলের বউকে বরদাস্ত করতে চায় না, ইটারনাল জেলাসি। কিন্তু আমি বিয়ে করলে মা ঠেকাবে কি করে? নিজের অমন মায়ের সম্পর্কে এই উক্তি আমার বিচ্ছিরি লাগলো, কিন্তু কিছু বলার আগেই ঘরের মধ্যে আচমকা বাজ পড়ল বুঝি একটা।
দরজায় দাঁড়িয়ে বড়মা, ঠান্ডা কঠিন দুচোখ ছোড়দার মুখের উপর। ওইটুকুতেই ছোড়দার দফা রফা। বড়মা চেয়েই থাকলো খানিকক্ষণ, তারপর বলল, ঠেকাতে চাইলেও বিয়ে করবি, তোর ঘাড়ে কটা মাথা। ঠেকাবে না, তবে তোকে ভেবে দেখতে পরামর্শ দেবে। এইটুকু বলেই বড়মা চলে গেল। ছোড়দার মুখ আমসি। একটু বাদে সেও প্রস্থান করল। ইজি চেয়ারে গা ঢেকে দিয়ে সুবলদা মন্তব্য করল, কয় আকার ধয় আকার। এরপর বড়মা এত গম্ভীর যে আমি অস্বস্তি বোধ করেছি। শেষে তাকেই গিয়ে বলেছি, যা চাই করুক না, তুমি এ নিয়ে মাথা ঘামাও কেন? জবাব দিল, আমার ছেলে, আমি মাথা ঘামাবো না তো কে ঘামাবে? বেশ ঘামাও, কিন্তু আপত্তি করছো কেন? এক বাড়ি থেকে কি দুটো মেয়ে আসে না? এরকম কতই তো হয়। বড়মা ঠান্ডা মুখে বলল, হলেও খুব ভালো হয় না। তাছাড়া ও বাড়ি থেকে একটা মেয়ে আসুক আমার ইচ্ছে ছিল না। কেন? মাধুরী মানে বৌদি তো বেশ ভালো মেয়ে। ভালো হলেই ভালো। বড়মার মনের চাপা অশান্তিটা সেদিন জানা গেল। মেজদা ওখানে বিয়ে করতে চায় শুনেই বড়মা তাদের সম্পর্কে তলায় তলায় একটু খোঁজ খবর করেছিল। মাধুরীর বাবা অ্যাটর্নি, মাও বেশ নামকরা উকিলের মেয়ে, অনেকেই চেনে তাদের। খোঁজ খবর নিয়ে বড়মা জেনেছে একটি গরিবের ছেলের যাতায়াত ছিল ওদের বাড়িতে। গরিব হলেও ছেলেটা নাকি লেখাপড়ায় খুবই ভালোই ছিল, তাই মেয়েদের সঙ্গে মেলামেশায় বাবা মা বাধা দেয়নি। যতদূর শুনেছি মাধুরীও তাকে অপছন্দ করত না। কলেজে মাস্টারি করতে করতে এই ছেলেটা বড় সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিল। সকলেই আশা করেছিল পরীক্ষায় ভালো ফল হবে আর বড় চাকরিই পাবে। তা হয়নি, ছেলেটা মাস্টারিই করছে। মাধুরীর বাবা মা আর তার দিকে নজর রাখা দরকার মনে করল না, তাকে ছেঁটেও দিল। আর মেয়েও তারপর অনায়াসে মেজদার সঙ্গে মেলামেশা করতে পারল। আমি চুপ খানিকক্ষণ, কিন্তু ওকালতি করতে এসে একেবারে চুপ করে থাকা যায় না। বললাম, মাধুরী নিশ্চয়ই সত্যি ওই ছেলেটাকে ভালোবাসতো না? বড়মা অস্বীকার করল না, বলল, তা হবে, কিন্তু এত মনে ধরার মতো সুদীপের মধ্যেই বা এমন কি দেখল? জবাব দেব কি? শোনার পর নিজের ভেতরটাই কেমন খুঁতখুত করছে। এরপর বাড়ির হাওয়ায় সামান্য একটু পরিবর্তন লক্ষ্য করেছি, বিশেষ করে মেজদার উপর মাধুরীর। মেজদা গম্ভীর, মাধুরীর সহজ কথাবার্তাও একটু যেন বাঁকা সুর। মনে হয় বড়মার অমতের ব্যাপারটা ছোটদা তাদের বলে থাকবে। বাড়িতে আমার প্রতিপত্তি দেখেই হোক বা আমার স্বভাব দেখেই হোক, মনে মনে মাধুরী আমাকে একটু সমীহই করত, তাতে যেন খুব চাপা একটু চিড় খেল। বাড়িতে বাধ্যত বড়মার সব থেকে প্রিয় পাত্রী আমি, সেটাই কারণ বোধহয়। সামান্য ছোটখাটো ব্যাপারে তার মনে ভাব প্রকাশ পেত। আমাকে বলতো এরকম হবে কিনা বা এ কাজ করবো কিনা, তুমি ভাই মাকে একটু জিজ্ঞাসা করো তো। আমি বলতে গেলে আবার কি খুঁত বেরিয়ে পড়বে কে জানে। এর জবাবে মেজদার দিকে চেয়েই আমি বলেছিলাম, ঝাঁকুনি টাকুনি খাওয়ার রপ্ত করিয়েছ? আমি ধরে দেব দু একটা। জবাব মাধুরী দিয়েছে, মোলায়েম করে বলেছে, হাতের মধ্যে এসে পড়েছি যখন, ঝাঁকুনি দু একটা তুমিও দিলেই বা আর করার কি আছে। রকম সকম দেখে সুবলদা একদিন মন্তব্য করেছিল, মেয়েদের দুনিয়া এক আজব চিড়িয়াখানাই বটে। আমি তেতে উঠে বলেছিলাম, কটা মেয়ে দেখেছে জীবনে? সুবলদা নির্লিপ্ত। পাল্টা প্রশ্ন ছুড়েছে, সেদ্ধ হলো কিনা দেখার জন্য হাঁড়ির কটা ভাত টিপতে হয়? বছর ঘুরেছে। এই এক বছরে এ বাড়িতে করবীর আনাগোনা হাতে গোনা যায়। আর গোয়ার ছোটদাও কে জানে কেন এর মধ্যে বিয়ের নামও করেনি। আর আমার ধারণা তাদের প্রেম পর্বটা বাইরে বাইরেই সম্পন্ন হচ্ছে। কাজে কর্মেও মন দিয়েছে বেশ। এমএ পাশ করার পর আমি দাদাদের পাবলিসিটি ফার্মের নাম লিখিয়েছি, অর্থাৎ আমিও তাদের একজন হতে চেয়েছি। মেজদা বা ছোটদা আপত্তি করেনি, সুবলদা তো করেইনি। উল্টে টিপ্পনি সুরে বলেছে, পাবলিসিটি ফার্মে জনা কতক চৌকস লেডি থাকা মন্দ না। যে দিনকাল পড়েছে, ব্যবসায়ীদের মুন্ডু ঘোরাবার ব্যবস্থাও একটু আধটু থাকা দরকার। তার বলার ধরনে সকলেই হেসেছে। আমিও তেমনি জোর দিয়ে বলেছি, দরকারই তো, তোমাদের মুরদ কতটুকু?
এই কাজে ঢোকাটা বড়মার খুব পছন্দ না হলেও জোর দিয়ে আপত্তি করতে পারেনি। 25 পূর্তে তখনও বছর 3 বাকি। বাড়িতে বসে থেকে করব কি? তবু খুঁত করে বলেছিল, সময় কাটানোর জন্য চাকরি যদি করতে হয়, কোনো মেয়ে কলেজে চাকরি পাস কিনা দেখ না, এসবে কেন? তার এই দ্বিধা আমি কানেও তুলিনি। নিজেদের এমন একটা জিনিস থাকতে চাকরির জন্য আমি কার দরে ধর্ণা দেব? তাছাড়া মাস্টারই রক্ষে করো, মাস্টারদের সব জানতা মুখ দেখলেই আমার হাসি পায়। বছর না ঘুরতেই আমার যোগ্যতা আমি প্রমাণ করতে পেরেছি। ফার্মের আয় পয় বাড়িয়েছি। আমার ইচ্ছেতেই শিক্ষানবিশের জন্য আরো গোটা 3 মেয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 2জন বউ মানুষ আর একজন অবিবাহিতা। যে দিনকাল পড়েছে, ঘর ছেড়ে অমন কত মেয়ে বউকে কাজের চেষ্টা বেরুতে হচ্ছে ঠিক নেই। তাদের খুঁজে বেড়াতে হয় না, সন্ধান করে করে তারা নিজেরাই এসে ধর্ণা দেয়। মোট কথা, অনুরোধ উপরোধ ঠেলতে না পেরেই একে একে ওই 3টি মেয়েকে নিতে হয়েছে। পরে দেখা গেছে নিয়ে ভালোই করেছি, তারাও সত্যি কাজে লাগছে। 3য় মেয়েকে ঢোকাবার পর সুবলদা অবশ্য ঠাট্টা করেছিল, তুমি কি আস্তে আস্তে একটা প্রমীলা বাহিনী গড়ে তুলতে চাও নাকি এখানে? চাই তো, নইলে তোমাদের কাজে মন বসবে কেন? ছোটদাকে দেখছো না? ছোটদা বলে উঠেছে, দেব এক থাপ্পড়। সুবলদা বলেছিল, ব্যবসায়ীদের মুন্ডু ঘোরাবার ব্যবস্থা একটু থাকা দরকার। বছর 3 কর্মজীবনে দেখলাম ওই ঠাট্টারও একটা প্রচ্ছন্ন দিক আছেই। একটু আধটু মুন্ডু ঘোরাটা প্রাকৃতিক বিধানের মতোই সত্য। আমাদের এই বিজ্ঞাপন আর প্রচার সংস্থার সংস্রব শুধু ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গেই নয়, সরকারি আধা সরকারি নানা প্রতিষ্ঠানের সঙ্গেও। সরকারি সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগ দেখলে বেসরকারি শিল্পপতিরা বরং আরো বেশি আকৃষ্ট হয়। এইসব শিল্পপতি বা বিভাগীয় প্রধানদের কাজের ধারা বেশিরভাগ নির্লিপ্ত রুটিন মাফিক বিবেচনার খাতে বয়। এদের সঙ্গে সৌজন্য বিনিময়ের সম্পর্কটাও আনুষ্ঠানিক। ডানহাত বাহাতের ব্যাপারটা ঘন হলে অবশ্য এই বিনিময়ের সম্পর্ক ঘনিষ্ঠ হতে পারে, কিন্তু গোড়া থেকেই ওতে আমরা বেতরাগ। তাছাড়া সকলেই যে ডান হাত বাহাতের আদান প্রদানের দাস, এমন দুর্নাম দেব না। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখা গেল ওইসব গণ্যমান্য ব্যক্তিদের নির্লিপ্ততার বেড়া অতিক্রম করতে পারলে বা ওই বেড়ার বাইরে তাদের টেনে আনা সম্ভব হলে অনেক ক্ষেত্রেই তারা উদার হতে পারে। আর তখনও মোটামুটি নিয়মের মধ্যে থেকেই অনায়াসে কিছুটা পক্ষপাতিত্বও তারা করতে পারে। এই উদারতা আর পক্ষপাতিত্বটুকুই কাম্য আমাদের। এটুকু থাকলেই এই গোছের সংস্থার চেহারা বদলে যেতে পারে। তাই যাচ্ছিল। আমি এখানকার যোগাযোগ সচিব, পাবলিক রিলেশনস অফিসার, বলতে গেলে সকলেই তাই। যোগাযোগের মারফত প্রচারের কাজ আদায় করাই আসল কাজ। ইদানিং রাজপথের হৃদয় কেন্দ্রস্থ বিজ্ঞাপনের বহু সাইটও অবশ্য আমাদের দখলে এসেছে, আর তার ফলে কাজের ধারা কিছুটা ভাগ হয়ে গেছে। কিন্তু যোগাযোগের মারফত ওসবেও বিজ্ঞাপন দেবার মতো শাসালো পাটি তো জোগাড় করতেই হবে। যোগাযোগ নিয়ে সকলে মাথা ঘামালেও যোগাযোগ সচিবের ছাপমারা পদমর্যাদার অধিষ্ঠাত্রী আমি। আমার বেপরোয়া যোগাযোগের ফলাফল দেখে দাদারা প্রকাশ্যে খুশি, সুবলদা মনে মনে। কোনো বড় পার্টি আমাদের মারফত কাজ করছে না দেখলে বা কম্পিটিশনের কল্যাণে বাঁধা কোনো বড় পার্টির অনুগ্রহ বর্ষণে রকম ফের হয়েছে দেখলে সুবলদা জিজ্ঞাসা করবে, তুমি থাকতে কিরকম হলো? অমুক পার্টি কাজ দিচ্ছে না কেন? বা অমুক পার্টি কাজ কমালো কেন? শোনা মাত্র আমার ধমনী রক্ত মাথায় উঠে নাচতে থাকবে। ওইসব পার্টিকে বসে আনতে না পারা পর্যন্ত আমার শান্তিও নেই, স্বস্তিও নেই। অমনি গাড়ি হাঁকিয়ে ছুটলাম তাদের কাছে। ড্রাইভিংটা 2 বছর আগেই শিখে নিয়েছিলাম। ছোটখাটো ব্যাপারে একাই বেরোই। বড় কিছু হলে মিতাকে সঙ্গে নিই। মিতা দত্ত, ওর স্বামী কোন অফিসে কেরানিগিরি করে। সংসারে ছোট ছোট অনেকগুলি দেওর আর ননদ। বেশ মিষ্টি বউটা, কম কথা বলে, ঠোঁটের ফাঁকে সপ্রতিভ একটু হাসি লেগেই আছে। আমি তাকে সঙ্গে নিই কারোর মুন্ডু ঘোরাবার জন্যে নয়। মিতা বিএসসি পাস। বড় ব্যাপারে এগুলে কাগজপত্র টেনে নিয়ে সুতৎপর হিসেবের চটকও কিছু কিছু দেখাতে হয়ই। কিন্তু সে ব্যাপারে আমি আবার দিগ্গজ। অঙ্ক দেখলে আমার মাথা ঘুলোয়।
অঙ্ক আর হিসেব টিসেবগুলো মিতা ভালো বোঝে। বিএসসিতে অনার্স ছিল না, আর বিটি নয় বলে স্কুলের সামান্য চাকরিতেও গ্রেড পেল না, তাই আমাদের সঙ্গে এসে জুটিয়েছে সুবলদাই, তার পরিচিত এক বন্ধুর আত্মীয়া সে। আমি কাজ আদায় করে নিয়ে আসি, এত সহজে সেটা পারি যে সময় সময় নিজেরই অবাক লাগে, অথচ আত্মমর্যাদা লাঘব করার মতো বেশি হাসি না বা অবুঝ মেয়েলি আবদার করি না। মোট কথা, এমন কিছুই করি না যা সরাসরি নিজের বিবেকে এসে লাগতে পারে। সোজা চলে যাই লক্ষ্যস্থলে, কার্ড পাঠাই, হাসি মুখেই লক্ষ্য ব্যক্তিটির মুখোমুখি বসি। পরিচিত পার্টি হলে আগে দু একটা কুশল প্রশ্ন করে নি, নতুন হলে কার্ড পাঠানো সত্ত্বেও সপ্রতিভ বিনয়ে আর এক দফা নিজের পরিচয় দিই। কোন বড় বড় ফার্ম আর কোন কোন উল্লেখযোগ্য সরকারি শাখার কাজ আমরা করেছি ফাইল খুলে তার কাগজপত্র টেনে বার করি, আর তারপর চোখে চোখ রেখে সবিনয়ে জিজ্ঞাসা করি আমরা কাজ পাচ্ছি না কেন, বা পাবো না কেন, আমাদের দোষ ত্রুটি কোথায়, সবিনয়ে তাও জিজ্ঞাসা করি। কাজ যারা দেয়নি তারা কাজ দেয়, কাজ যারা কমায় তারা আবার বাড়ায়। এরকম হয়, একদিনের চেষ্টায় না হলে দুদিনে হয়, দুদিনে না হলে 3 দিনে হয়। যেসব মুরব্বীরা একটু বেশি রসিক, গম্ভীর মুখে অজুহাত সৃষ্টি করে তারা একটু বেশি ঘোরায়। কেন ঘোরায় তাও আমি অনুভব করতে পারি। আমি বাইরে এসে হাসি, কারণ কাজ হাসিল করাই আমার উদ্দেশ্য। একদিন খুব বড় সিন্ধি পার্টিকে বশ করে মোটা রকমের একটা আয়ের ব্যবস্থা পাকাপাকি হয়ে যেতে আপিসে বসে সকলেই আনন্দে মশগুল আমরা। বাইরের বলতে শুধু মিতা দত্ত ছিল সেখানে, আমার দাক্ষিণ্যে সেও আমাদের অর্থাৎ ওপরওয়ালাদের কিছুটা অন্তরঙ্গ হয়ে উঠেছিল। তার সামনেই সুবলদা চাপা খুশিতে আমার উদ্দেশ্যে ঠাট্টা করে উঠল, তোমার জাদুবিদ্যাটা আমাদেরও একটু আধটু শিখিয়ে পড়িয়ে নাও দেখি, দুদিনের চেষ্টায় অমন জাদ্রেল সিন্ধি পর্যন্ত ঘায়েল। আগেই বলেছি, সুবলদার প্রশস্তিটুকু সব থেকে মহার্ঘ বস্তু আমার কাছে। এখানে যা কিছু হয় সব তার প্ল্যানে হয়, দিনকে রাত করতে হলেও বিধি সেই বাতলে দেয়। এই প্রশস্তির ফলে আমি মনে মনে খুশি তো বটেই। বাইরের গাম্ভীর্যটুকু বজায় রেখে মিতাকে দেখিয়ে জবাব দিলাম, সবর জন্য হয়েছে। সারাক্ষণ মিতার মিষ্টি মিষ্টি হাসি দেখে ভদ্রলোক মূর্ছা গেল। অপ্রতিভ মিতা বলে উঠল, বারে, দুদিনে সারাক্ষণের মধ্যে দীপিকাদির কথা মতো আমি তো শুধু আধ ঘন্টার জন্য ভদ্রলোককে একটু হিসেব বোঝালাম। বছরে কতটা করে কাজ না পেলে ফার্মের কিছু লাভ হয় না সেই হিসেব। আর দুদিন ধরে দীপিকাদি যা বোঝালো তার অর্থ আমাদের মতো এমন পাবলিসিটি ফার্ম এদেশের আছে কিনা সন্দেহ। মনে মনে খুশি হয়ে মিতা দত্তর উদ্দেশ্যে চোখ পাকালাম। এই মেয়ে, আমি তোমার প্রশংসা করলাম আর আমার নিন্দা করা হচ্ছে। মোট কথা, নিজের অগোচরে আমার যেন নেশা ধরে গেছিল। এই কর্মভূমির গণ্যমান্যদের বশ করে কাজ পাবার নেশা। সেটা যত সহজে হচ্ছিল, বশ করার চটকও তত বাড়ছিল। চটক বলতে নিজের মর্যাদা নিয়ে আপোষ করা নয়, নানা অছিলায় গণ্যমান্যদের পার্টি দেওয়া, তাদের পার্টির আমন্ত্রণে যোগ দেওয়া, এইসব করে নিজের কাছে নিজের মর্যাদা দিনকে দিন বাড়ছিল আমার। আমার এই চাল চলন অপরের চোখে কেমন লাগতো তা নিয়ে আমি মাথা ঘামাতাম না। বাড়ির মধ্যে মাধুরীকে তো কোনো কিছুতেই যোগ্য ভাবতুম না আমি। পুরুষের সঙ্গে সমান তালে পা ফেলে চলতে দেখে মনে মনে ওই আমাকে হিংসা করত বলে ধারণা। বাকি থাকলো বড় মা, তার চোখে অবশ্য ব্যবসা নিয়ে আমার এরকম হই হুল্লোড় করাটা বাড়াবাড়ি গোছের ঠেকতো। গোড়ায় গোড়ায় আমাকে বলতো, বিয়ে থাওয়ার পরেও তোকে এই ব্যবসা চালাতে হবে ভাবিস নাকি? স্থির হয়ে দুদণ্ড যে বাড়িতে বসতেও সময় পাস না দেখি। এত হুটহুট করে বেড়ানো ভালো না। বড়মার কথা আমার রাগ হতো না, কখনো হেসে বলতাম, আমি তোমার কেমন কাজের মেয়ে জানলে বিয়ের নামও মুখে আনতে না, জিজ্ঞেস করে দেখো তোমার ছেলেদের। কখনো বলতাম, বিয়ের পরে কি করব জানি না, কিন্তু বিয়ের আগে অন্যরকম ব্যবস্থা করতে হবে বলে দিলাম। কি ব্যবস্থা? ছেলের পক্ষ আর মেয়ে দেখতে আসবে না, মেয়ে যাবে ছেলে দেখতে, কোণের মতো সেজে গুজে তাকে বসে থাকতে হবে। রাগ করতে গিয়েও বড়মা হেসেই ফেলেছিল, আর পরে মাধুরী টিপ্পনি কেটেছিল, তোমার বেলায় মা তাতেও অমত করবেন মনে হয় না। আমি হাসি মুখে পাল্টা ঠেস দিয়েছিলাম,
আমার বেলায় ভাই অনেকেই অনেক কিছুতে অমত করবে না, তা তুমি যতই দীর্ঘ নিঃশ্বাস ফেলো। আমার এই চালচলন বড়মার খুব যে পছন্দ নয় জানি, অপছন্দটা ক্রমশ বাড়ছিল। কিন্তু বড়মা মুখে কিছু বলা ছেড়ে দিয়েছিল, কারণ আমাকে আর বলে ফেরানো যাবে না এই রকমই একটা ধারণা হয়েছিল বোধহয়। সর্বদাই গম্ভীর, কিছু না বললেও তার নির্দিষ্ট দুটো চোখ যে আমার দিকে আছে সেটুকু অনুভব করতে পারি। বড়মার দোষ দিই না, একালের হালচাল সম্পর্কে তার কোনো ধারণা নেই। মেয়েরা আজকাল যুদ্ধে যাচ্ছে, এরোপ্লেন চালাচ্ছে, এসব কাগজেই পড়ে শুধু, তা নিয়ে ভাবে না কখনো। তার ভেতরের একটা দিক সেকালের মধ্যেই আটকে আছে। এই সময় মাথায় আগুন জ্বলার মতোই কাণ্ড ঘটল একটা। উপেক্ষা করে হেসে ওড়ানোই উচিত ছিল, কিন্তু নিজের মধ্যে সে স্থৈর্যের সাক্ষাৎ তখন মিলল না। কোনো এক অপদার্থ বাংলা কাগজে ফলাও করে একটা চুটকি সংবাদ বেরুলো। পড়লেই বোঝা যায় তাদের নোংরা চটুল কটাক্ষের লক্ষ্য আমরা, অর্থাৎ আমাদের প্রচার সংস্থা। তাদের কৌতুক স্বরে সারমর্ম, ব্যবসায় সুফল লাভের আশায় ইদানিং অনেক প্রতিষ্ঠানে একটি করে মধুচক্র শাখার আবির্ভাব দেখা যাচ্ছে। বলা বাহুল্য, সেই সব মধুচক্রে সুরূপা সুশিক্ষিতা রমণীদের কলোচ্ছ্বাস এক বিশেষ আকর্ষণ। নাম অনুক্ত রেখে প্রসঙ্গত এক প্রচার সংস্থার উল্লেখ করেছে তারা। এমনই মধুচক্র স্থাপনের ফলে যে সংস্থার মুনাফা প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কারণ সেই সকল মধুচক্রে এসে পতঙ্গের মতো দগ্ধ হবার আনন্দের বিনিময়ে বহু সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধারেরা অকৃপণ ধারায় করুণা বর্ষণ করে আসছেন। মুক্ত হস্তে মোটা মোটা অঙ্কের প্রচারের ভার তারা ওই সংস্থাটির উপর অর্পণ করে চলেছেন। ব্যবসায় এই উন্নতিতে কারোরই আপত্তি ছিল না, যদি শহরের ছোটখাটো সর্বস্তরের ব্যবসায়ীদের ওরকম একটি করে মধুচক্র গড়ে তুলতে পারার অক্ষমতার দরুন দীর্ঘ নিঃশ্বাস না পড়ত। মন্তব্য: সংবাদ রস অধিকতর সংগ্রহের অপেক্ষায় স্থগিত থাকল, অর্থাৎ পরে আরো কিছু পরিবেশনের সংকল্প। মেজদা ছোটদা চুপ, সুবলদার ঠোঁটে নির্বিকার হাসির আভাস। রাগে আমার ভেতর জ্বলে যাচ্ছে। কোন এক উপন্যাসে পড়েছিলাম, কাগজে এমনই নোংরা বিষ ছড়িয়েছিল বলে তার নায়ক চাবুক হাতে উপস্থিত হয়ে সম্পাদকের পিঠে গোটা কতক দাগ ফেলে এসেছিল। আমার ভিতরেও সেই গোছেরই একটা বাসনার ঝলসে উঠল। এই মেজাজের মধ্যেই বড়মা গম্ভীর মুখে বলে বসল, তুই রাগ করে মুখ চাপা দিবি, তিল দেখলে লোকে সেটা তাল করবেই। কাণ্ডজ্ঞান খুইয়ে আমি তার মুখের ওপর জবাব দিলাম, তাল মনে মনে তুমিও একটু আধটু করছো বোধ হয়। মুখের দিকে খানিক চেয়ে বড়মা বলে গেল, তোর স্বভাব সত্যিই খারাপ হয়েছে। ফলে ভেতরটা আমার আরো উগ্র হয়ে উঠল। বড়মা চলে যেতে সুবলদাকে বললাম, ওই কাগজের সঙ্গে সম্পর্ক ছেটে দাও, ওদের বিজ্ঞাপন সাপ্লাই বন্ধ করে দাও। সুবলদা জবাব দিল না, তার ঠোঁটের হাসি আরো একটু স্পষ্ট হলো। মেজদা বলল, তোর মাথা ঠিক নেই, পার্টির হয়ে কাজ করছি, তারা ওই কাগজে বিজ্ঞাপন দিলেই আমরা বন্ধ করব কি করে? তাছাড়া বুদ্ধি থাকলে কেউ কাগজের সঙ্গে লাগতে যায়? সুবলদার পরামর্শ মতো সাব্যস্ত হলো কাগজে যা বেরিয়েছে তা অবজ্ঞা করাই ভালো। কত পাবলিসিটি ফার্ম আছে, কাকে বলেছে কে জানে। সমস্যা তো তাদের নয়, সমস্যাটা আসলে পার্টিদের, যারা কাজ দেয় তাদের। তাদের মধ্যেও বেসরকারি পার্টিরা এসব নিন্দাবাদের পরোয়া করে না। সরকারের সঙ্গে যুক্ত যারা, তারাই একটু আধটু কেয়ার করতে পারে। তবে এরকম নোংরা রিপোর্ট আর যাতে না বেরোয় সে চেষ্টাও করা উচিত। সুবলদা জানালো, তার কোন এক বন্ধু ওই কাগজে যোগ দিয়েছে শুনেছে, তার সঙ্গে যোগাযোগ করে বুঝতে চেষ্টা করবে ব্যাপারখানা কি। অপমান হজম করতে হলো বটে, কিন্তু আমার রাগ সহজে পড়ল না, কারণ ওই রিপোর্টটা বেরোবার পর বাড়ির দুটি মানুষের প্রতিক্রিয়া আমি স্পষ্টই অনুভব করতে পারি। একজন বড়মা, সে অসন্তুষ্ট, আর একজন মাধুরী, সে খুশি মনে মনে। আমি জব্দ হয়েছি ভেবেই খুশি, তাকে আমি নির্বোধ ছাড়া আর কিছু ভাবি না। তবু যখনই মনে হয় ও হাসছে, মনে মনে তখনই রাগ হতে থাকে। দিন 7 পরের কথা, তখন
বেলা 3টে হবে। নামকরা এক বিদেশি হোটেলে জনা তিনেক বাইরের ভদ্রলোকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট 5:30টায়। তারা বোম্বাইয়ের ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পূর্বাঞ্চলে তাদের পণ্য প্রচারের দায়িত্ব আমাদের একচেটিয়া। বছরান্তে মোটা টাকা আসে সেখান থেকে। অতএব তাদের কর্মকর্তারা এলে আমরা খাতির যত্ন করে থাকি। এবারে একসঙ্গে 3 হোমরা-চোমরা আসা সত্ত্বেও সুবলদা আলাদা পার্টি না দিয়ে ওই হোটেলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করেছে। সুবলদা বা মেজদা তখনও ফেরেনি। সময় মতো ঠিকই এসে পড়বে, নয়তো সোজা হোটেলে চলে যাবে। ছোটদাও বাড়ি নেই। আমার প্রস্তুতি পর্ব সারতে আজ একটু সময় লাগবে মনে হতে হাতের বিলিতি জার্নাল ফেলে শয্যা ছেড়ে উঠে পড়লাম। সময় লাগবে কারণ সকালে আজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজটুকু সেরে নেওয়ার অবকাশ মেলেনি। আগেই বলেছি, যে দেহ বহন করছি তার সামগ্রিক সৌষ্ঠবের জ্যোতি বাড়ানোর প্রয়োজন কখনো উপেক্ষা করিনি। ওটুকু কায়িক পরিশ্রম আমি নিয়মিত করে থাকি। এমনই অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে ওটুকু না করলে গা ম্যাজম্যাজ করে, শরীরটা ঢিলে ঢিলে লাগে। তবু মাঝে মাঝে ছিদ পড়ে যাই। পার্টির বেশপাশের উপকরণ আগেই গোছানো ছিল, তবু শাড়ি আর ব্লাউজটা একসঙ্গে তুলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গা আর বুকের সঙ্গে ঠেকিয়ে দেখে নিলাম রুচির মানে কোনো রকম ঘাটতি পড়ার সম্ভাবনা আসে কিনা। নিশ্চিন্ত হয়ে ওগুলো রেখে পরা শাড়ির আঁচলটা আঁট করে কোমরে কষে নিয়ে শরীর চর্চায় মন দিলাম। প্রথমে বেশ গোটা কতক ওঠবোস, নিয়ম পদ্ধতি মেনে খানিকক্ষণ হাত পা ছোড়াছুড়ি, শরীর বাঁকানো চোরানো, সব শেষে একটু স্কিপিং। মিনিট 15 বিশেষ ব্যাপার। তাতেই এই ঠান্ডায়ও শরীর তেতে উঠল, অল্প অল্প ঘাম দেখা দিল। শাড়ির আঁচলটা খুলে আয়নার সামনে দাঁড়িয়ে ওই দিয়েই বেশ করে ঘাড় মুখ মুছে নিলাম। এই অবেলায় ঠান্ডায় চানের প্রশ্ন ওঠে না। মুখ হাত ধুয়ে মুছে তার উপর হালকা প্রসাধন চড়িয়ে নিলেই হলো। ঘাম মোছা হাতে মাথায় চিরুনি বুলিয়ে নিলাম একটু। তারপর হাতে করে সযত্নে 2-1 গোছা শুকনো চুল কানের পাশ দিয়ে গাল ঘেঁষে নামিয়ে দিলাম, যেমন করে থাকি। ওটুকুতেই লোকের দৃষ্টি প্রসন্ন হয় জানি। শুধু তাই নয়, কথা শোনার ফাঁকে মিষ্টি করে একটু হাসির আভাস মাত্র ফুটিয়ে কোন দাঁতে করে নিজের ঠোঁটের কোণের দিকটা কতটুকু দংশন এবং ঘর্ষণ করলে সব থেকে সুচারু দেখতে হয় তাও বার কয়েক পরখ করে নিলাম। এই চারুকলার বাড়াবাড়ি ঘটলে আমার মতে সেটা কুৎসিত আর মর্যাদাহানিকর। অন্যথায় সুপটু প্রসাধনের মতোই ওটুকু মনোরম আর রুচিকর। এইটুকুর ফলেই লোকের সম্ভ্রম মেশানো আকর্ষণ বরং বাড়ে। নিজের ঠোঁট আর দাঁত নিয়ে ওই ফলটুকুর উৎকর্ষ সাধনের নিবিষ্টতার মুখে আয়নার ভিতর দিয়ে আচমকা এক বিষম ধাক্কা। নিজেকে নিয়ে মগ্ন ছিলাম, নইলে ওই ধাক্কা আরো আগেই খাওয়ার কথা বোধ হয়। আয়নায় প্রতিবিম্বিত মুখখানার দিকে আমি বিমূঢ় বিস্ময়ে চেয়ে রইলাম খানিক। আমার আর বড়বার মাঝের বড় ঘরখানা মেয়েদের বসার ঘর হিসেবে চিহ্নিত, কিন্তু সেখানে বসার মতো বাইরের মেয়ে কমই আসে। সেই দরজা দুটো আধাতখানেক খোলা, তারপরেই গলা উঁচু শৌখিন কাঠের পার্টিশন একটা। সেই পার্টিশনের উপর দিয়ে গলা বাড়িয়ে স্থান কাল ভুলে নির্বোধ বিস্ময়ে এদিকে সোজা আমার দিকে চেয়ে আছে এক মূর্তি। ঝাঁকড়া চুল, টকটকে ফর্সা একখানা মুখ চেয়ে যে আছে, আর আয়নার ভিতর দিয়ে আমার দু চোখ যে তারই ওপর গিয়ে বেঁধেছে তাও হুঁশ নেই যেন। শালীনতার চেতনা বর্জিত প্রায় নির্বোধ পুরুষের মুখ একখানা। আজকের মতো এখানেই শেষ করছি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস আলোর ঠিকানা। কেমন লাগছে জানাবেন। এর আগেও আমি আশুতোষ মুখোপাধ্যায়ের উপন্যাস পাঠ করেছি। এছাড়াও আমার চ্যানেলে আরো অনেকের লেখা উপন্যাস গল্প রয়েছে। আপনারা ভিডিওস থেকে বা প্লেলিস্ট থেকে দেখে সেই উপন্যাস গল্প সবই শুনতে পারেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।